ক্লাসে জয়েন করার পর থেকে শেষ পর্যন্ত সবসময় খেয়াল রাখতে হবে আমাদের ভিডিও অফ আছে কিনা, মাইক্রোফোন মিউট আছে কিনা। যখন কোনো কোশ্চেন করা শেষ হবে সাথে সাথে আমরা আমাদের মাইক্রোফোনটা মিউট করে ফেলবো। এরপর হচ্ছে আগের ক্লাসের ভিডিওগুলো কোথায় পাবো, বা ক্লাস বহির্ভূত যে কোনো ধরনের কোশ্চেন সেটা আমরা আমাদের প্রিমিয়াম গ্রুপে করব, এখানে করব না। তারপরে যদি কোনো সমস্যা হয় তাহলে সেটা আমাকে অথবা আইমান ভাইকে জানাবো, কিন্তু সেই কোশ্চেনটা ক্লাসে না করাই ভালো। এরপর হচ্ছে ক্লাসের পরিবেশটা বুঝতে হবে, কোন পরিবেশে কথা বলা উচিত, কোন পরিবেশে কথা বলা উচিত নয়। আমার জন্য যেন অন্য জনের ক্ষতি না হয় সেই বিষয়টা আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে। আর সর্বদা মনে রাখতে হবে এমএসএফ টিম সবসময় আমাদের উপর খেয়াল রাখতেছে। আশা করি সকলেই বুঝতে পারছো। আপু, আপনি মনে হয় শুরু করতে পারেন। হ্যাঁ, শুরু করতেছি তাহলে। আচ্ছা, আচ্ছা, ইদানিং আবার সবার হোমওয়ার্ক দেওয়া কমে গেছে। আমি একদিন মোটিভেশনাল বক্তব্য দিলে সবাই হোমওয়ার্ক দেয়, তারপরে আবার সব ঝিমায় যায়। কাহিনী কি? আপু, প্রত্যেক দিনই মোটিভেশনাল বক্তব্য দিতে হবে? আপু অসুস্থ ছিলাম তাই দিতে পারি নাই। আচ্ছা, ঠিক আছে। আগের ক্লাসের মোটিভেশনাল বক্তব্য মনে করে সবাই কষ্ট করে হোমওয়ার্ক গুলা দিয়ে দিও। আচ্ছা, আজকে দেখি আজকে একটা টপিক কি ধরবো, কারণ লাস্ট ক্লাসে যা পড়াইছিলাম সেখান থেকে গুরুত্বপূর্ণ জিনিস একটাই। দেখি কাকে ধরা যায়। আচ্ছা, এবার সুস্থ হয়েছো? আপু, পড়া ধরবেন না? হ্যাঁ, হ্যাঁ, পড়া ধরবো তো, ওইটাই তো বললাম। পড়া ধরবো, কিন্তু আজকে অল্প পড়া ধরবো। ইভা কোথায়? ইভা, সুস্থ হয়েছো তুমি? যে আলহামদুলিল্লাহ ভালো পড়াশোনা করছো? করেছিলাম আপু, বাট আমার পাশে এত নয়েজ, আমি তো কিছু বললে শুনতে পাবেন না। তোমার কথা একদম স্পষ্ট শুনতে পাচ্ছি আমি, কোনো নয়েজ আমার কানে আসতেছে না। আচ্ছা তাহলে আপু বলেন, সমস্যা নাই। আচ্ছা, তুমি বলো। সাইটোপ্লাজমকে মানে সাইটোপ্লাজমকে কেন বলা হয় যে বিপাকীয় ভূমিকাতে এর, মানে বিপাকীয় কাজের ভূমিকা আছে, এটা কেন বলতেছি আমরা? কারণ আপু বিপাকীয় প্রক্রিয়া বলতে আমরা বুঝি হচ্ছে জীবদেহে সংঘটিত সব ধরনের জৈব রাসায়নিক বিক্রিয়ার যোগফল। আর এই মানে বিপাকীয় প্রক্রিয়াটা জীবদেহে প্রতিনিয়ত ঘটতেছে। আর এই সরি বিপাকীয় প্রক্রিয়াটার মানে অধিকাংশই সাইটোপ্লাজম নির্ভর। আর আর মানে জীবদেহের যে সব থেকে বড় শরীরবৃত্তীয় কাজ হয় হচ্ছে এটা হলো শোষণ। শোষণের যে প্রথম পর্যায়টা আছে যেটা হচ্ছে গ্লাইকোলাইসিস, সেটাও সংঘটিত হয় সাইটোপ্লাজমে। এর জন্য হচ্ছে বিপাকীয় প্রক্রিয়ায় সাইটোপ্লাজমের গুরুত্ব অপরিসীম। হয়েছে আপু? ভেরি গুড। হ্যাঁ, খুবই ভালো হয়েছে। একটা শব্দটা শোষণ, শোষণ না, শোষণ অর্থ হচ্ছে তোমাকে জি আপু। অত্যাচার করা, সেটা বোঝায়। হ্যাঁ, বুঝতে পারছি আপু। ওকে। আচ্ছা, স্বাধীন অনেক খুশি খুশি মনে আমাকে জিজ্ঞাসা করতেছিল আপু পড়া ধরবেন না। স্বাধীন, এবার বলো তুমি, সাইটোপ্লাজম আর প্রোটোপ্লাজমের পার্থক্য কি? আপু, সাইটোপ্লাজম এবং প্রোটোপ্লাজমের পার্থক্য হচ্ছে কোষের সমুদয় সজীব অংশকে বলা হয় প্রোটোপ্লাজম। এটা হচ্ছে কি বলে, কিসের ভৌতভিত্তি, জীবনের ভৌতভিত্তি। আর নিউক্লিয়াসের বাইরে অবস্থিত কোষ ঝিল্লি দ্বারা, মানে প্রোটোপ্লাজম দ্বারা আবৃত যে অংশ সেটাকে বলা হয় সাইটোপ্লাজম। আর প্রোটোপ্লাজমের ভিতরে কোষ ঝিল্লি, কি বলে, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস, সবগুলোই থাকে। এবং কোষ ঝিল্লিও থাকে, মানে তিনটা অংশে বিভক্ত। আর সাইটোপ্লাজম দুইটা অংশে বিভক্ত, সেটা হচ্ছে সাইটোপ্লাজমিক অর্গানেলস আর হচ্ছে ম্যাট্রিক্স। তারপর হচ্ছে প্রোটোপ্লাজম। আপু, তারপরে গুলা বলে গেছি। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, হয়েছে। ওকে, আজকে তাহলে আমরা আর পড়া ধরবো না, কারণ লাস্ট ক্লাসে খুব বেশি টপিক পড়াই নেই। আজকে আমরা আমাদের পড়ায় চলে যাই। ওকে, স্লাইড দেখা যেতেছে সবার কাছে? জি আপু। আচ্ছা, ওকে। আজকে আমরা শুরু করব এই যে সেই শুরু থেকে আমরা পড়তেছি সাইটোপ্লাজমিক অঙ্গাণু, সাইটোপ্লাজমিক অঙ্গাণু। এদের বর্ণনাগুলো হচ্ছে আজকে থেকে শুরু হবে। তো একদম শুরুতে যদি আমরা বলি যে সাইটোপ্লাজমিক অঙ্গাণুর আসলে কি বা কি জিনিস, তো আমরা পড়ে আসছি, এর মধ্যে যারা থাকে তারাই অঙ্গাণু। এগুলোকে হচ্ছে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। এখানে দেখো আমি একটা চার্ট দিয়ে দিছি। একটা হচ্ছে গিয়ে মেমব্রেনাস বা মেমব্রেন বদ্ধ, ঝিল্লিবদ্ধ, একটা হচ্ছে গিয়ে নন মেমব্রেনাস, ঝিল্লি ছাড়া। তো নাম থেকেই বোঝা যাইতেছে কিছু অঙ্গাণুর বাইরে দিয়ে ঝিল্লি থাকে, কিছু অঙ্গাণুর বাইরে ঝিল্লি থাকে না। সেটার উপর ভিত্তি করে সাইটোপ্লাজমিক অর্গানেলকে দুই ভাগে ভাগ করা হয়েছে। মেমব্রেনাস গুলো হচ্ছে গিয়ে মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মানে বড় বড় জিনিসগুলো হচ্ছে সব মেমব্রেনাস। মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি অ্যাপারেটাস, পারঅক্সিজম, লাইসোজোম। মনের আনন্দে এখানে কেউ কষ্ট করে নিউক্লিয়াসটা লেখো না,
কারণ নিউক্লিয়াস সাইটোপ্লাজমিক অঙ্গাণু না, প্রোটোপ্লাজমিক অঙ্গাণুর মধ্যে পড়ে। আর সরি নন মেমব্রেনাস অর্গানেলের মধ্যে এরা বাদে বাকি যারা থাকলো রাইবোজোম, সাইটোস্কেলেটন, সেন্ট্রিওল। এটা মনে রাখার ইজি উপায় হচ্ছে নন মেমব্রেনাসটা মনে রাখবা, এর বাদে বাকি সবাই হচ্ছে মেমব্রেনাস। ওকে, এবারে একদম শুরুতে আমাদের যেটা আছে সেটা হচ্ছে গিয়ে রাইবোজোম। অলরেডি আমি হচ্ছে বোঝানোর জন্য এখানে একটা চিত্র দিছি, প্ল্যান্ট সেলের একটা চিত্র। এখানে যে ছোট ছোট গোল্লা 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 বিক্ষিপ্তভাবে ঘুরে বেড়াইতেছে এদেরকে আমরা রাইবোজোম বলি। এখন এই গোল্লা গোল্লা গুলাকে যদি আমরা একটু বড় করে দেখতে যাই তখন হচ্ছে দেখা যাবে যে একটা শেপ যেটা হচ্ছে কয়েকটা অংশ নিয়ে গঠিত, এটা হচ্ছে সেটাকে আমরা রাইবোজোম বলতেছি। তো রাইবোজোমের কিছু জেনারেল ক্যারেক্টার আছে যেগুলো তোমাদের বইয়ের একদম শুরুতে লেখা আছে। এরা হচ্ছে সবচেয়ে প্রধান কাজ যেটা সেটা হচ্ছে গিয়ে প্রোটিন সংশ্লেষ করা। এটা হচ্ছে গিয়ে মেইন কাজ, একমাত্র কাজও বলা যায়। প্রোটিন সংশ্লেষ বাদে আর টুকটাক কাজ করে যেগুলো খুব বেশি উল্লেখযোগ্য না। সো প্রোটিন সংশ্লেষ করা অর্থাৎ ট্রান্সলেশন, যেটা আমরা সামনে গিয়ে পড়বো, সেটা হচ্ছে ওনার প্রথম কাজ। আর এখানে হচ্ছে কি এই চিত্রটাতে দেখো গঠন দেখা যাইতেছে, গঠনটা আমরা সামনে একটু পড়বো, সেজন্য এখানে আর বর্ণনা করবো না। ওকে, আচ্ছা, সাধারণ বৈশিষ্ট্য তোমাদের বই অনেকগুলো লেখা আছে। এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক দিছি আমি, কারণ হচ্ছে গিয়ে আমি একটু চিন্তা করলাম সবকিছু তোমাদের লেখে লেখে পড়ানোটা আমার উচিত হইতেছে না, তোমাদের নিজেদের একটু চিন্তা করতে দেওয়া উচিত। আমি এখানে ছক করে দিছি, বই দেখেই ছকের মতো ছকের লেখা লাগবে না, অ্যাকচুয়ালি পয়েন্ট করে তোমরা পয়েন্ট লিখবা। এখানে 7টা পয়েন্টও হইতে পারে, আমি জাস্ট 7 পর্যন্ত লিখছি কারণ আমার ঘর 7টা হয়েছে। যে কয়টা বৈশিষ্ট্য এই কয়টা বৈশিষ্ট্য তোমরা লিখবা, এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। বইয়ের মতন রচনা আকারে না, পয়েন্ট আকারে লিখবা, সেজন্য আর কি আমি ওইভাবে দিছি। আচ্ছা, এখন কথা হচ্ছে গিয়ে রাইবোজোম পড়তে গিয়ে আমরা সবসময় বলি যে 70S রাইবোজোম, 2 রকমের রাইবোজোম আছে, 70S রাইবোজোম আছে, 80S রাইবোজোম আছে। এই এস জিনিসটা আসলে কি, বা এই 70S কি কি? এটা একটা একক। সরি আপু, বুঝি নাই কি বললা। ভেদভাগ একক আপু। এস। হ্যাঁ, আমি জিজ্ঞেস করিনি কি, আমি পড়াইতেছি কি। আচ্ছা, আমি জিজ্ঞেস করি নাই, আমি পড়াইতেছি যে জিনিসটা আসলে কি সেটা আমি বলবো এখন। ওকে, তুমি ঠিক বলছো, সেভেদভাগ একক। তো এখন কথা হচ্ছে গিয়ে এই রাইবোজোমটা আমরা যখন বলি যে 70S রাইবোজোম, 80S রাইবোজোম, এটার মানে কি? প্রথমে আমরা 70 আর 80 তে আসি। 70S রাইবোজোমটা মেইনলি পাওয়া যায় প্রোক্যারিওটিক জীবে, অর্থাৎ যারা আদিকোষী, আর 80S টাকে পাওয়া যায় প্রকৃত কোষী বা ইউক্যারিওটসে। তো এই নামগুলো আসে মেইনলি ওদের সাব ইউনিট থেকে। 2 ধরনের সাব ইউনিট থাকে মেইনলি, 70S এ থাকে 30S এবং 50S। তোমাদের গ্রুপে কে জানি একটা মিম শেয়ার করছিল যে ম্যাথে 50 + 30 হচ্ছে 80 আর বায়োলজিতে 70, সো সেটা দিয়ে তোমরা মনে রাখতে পারো। আর 80S কে আমরা ভাগ করলে পাইতেছি 40S আর 60S, 2টা সাব ইউনিট। এই সাব ইউনিট গুলার আবার আরো ভাগ আছে, যেটা হচ্ছে 30S কে আমরা ভাগ করতে পারি। 30S এর মধ্যে মেইনলি থাকে হচ্ছে 16S আর RNA, আর 50S এর মধ্যে থাকে 23S rRNA আর 5S rRNA। একইভাবে আর 80S এর মধ্যে 40S এ থাকে হচ্ছে 18S, 28S। আচ্ছা, এখানে বেশি ভাগ করে দিচ্ছে, তোমাদের বইয়ে মনে হয় একটু কম ভাগ আছে, তারা একটু দেখে নিই। কোথায়? ও আচ্ছা, না ঠিক আছে, 5.8 আর 5S। সো এই জিনিসটা তোমাদের একটু কষ্ট করে মনে রাখতে হবে, কারণ এই গঠনটা আসে যদি পরীক্ষাতে তোমাদের রাইবোজোমের গঠন আসে, তখন হচ্ছে কি শুধু 30S আর 50S বললে হবে না, এদের মধ্যে কারা আছে সেটাও বলতে হবে। এ তো গেল rRNA, অর্থাৎ আমার রাইবোজোমের মধ্যে rRNA আসতেছে, প্রোটিন আসতেছে। rRNA 3টা টাইপের আসতেছে, প্রোক্যারিওটির ক্ষেত্রে 16, 23, 5, আর ইউক্যারিওটির ক্ষেত্রে 18, 28, 5.8, 5। আর আসতেছে প্রোটিন। আচ্ছা, এই ছবির প্রোটিন নাম্বারটা তোমাদের পড়তে হবে না, এটা হচ্ছে একেবারে রিসেন্ট নেওয়া, আর বইয়ের ইনফরমেশনটা আগের, আপডেটেড না। তোমাদের বইয়ে খুব সম্ভবত আছে 52টা আর হচ্ছে গিয়ে 58টা, এরকম কিছু একটা। আর এখানে যোগ করলে আসতেছে হচ্ছে গিয়ে 83টা আর হচ্ছে গিয়ে 54, 55টা। তো এই ছবিতে যে প্রোটিন সংখ্যাটা দেখাচ্ছে সেটা হচ্ছে একেবারে লেটেস্ট, যেহেতু তোমাদের বইয়ে এটা নাই, তোমরা জানার জন্য জেনে রাখতে পারো, বাট
পরীক্ষাতে আসলে বইয়েরটা ইউজ করবা, যে 80 রকমের আছে ইউক্যারিওটসে আর 52 রকমের আছে, 52 রকমের প্রোটিন আছে প্রোক্যারিওটসে। তো আমরা যদি রাইবোজোমের আলটিমেট গঠনের দিকে যাই, তাহলে হচ্ছে এদের দুইটা সাব ইউনিটের মধ্যে আবার আরএনএ আছে, প্রোটিন আছে, 3 প্রকারের আরএনএ আছে, আর একজনের মধ্যে 52 রকমের প্রোটিন আছে, আর একজনের মধ্যে 80 রকমের প্রোটিন আছে। এখন হচ্ছে এস জিনিসটা কি? এস জিনিসটা আমাকে কি জানি উত্তর দিলাম, নাম দেখি নাই, সরি। আপু বলো যে সেভেনবার্গ ইউনিট। তো এটা আসলে কি জিনিস? আমরা যখন কোনো সেন্ট্রিফিউজ মেশিন, তোমরা যদি ল্যাবে দেখে থাকো তো ভালো, তা না হলে এক ধরনের মেশিন আছে যেটাকে আমরা সেন্ট্রিফিউজ মেশিন বলি, যেটা হচ্ছে গিয়ে প্রচন্ড জোরে ঘুরতে পারে। তো আমরা যদি ওখানে কোনো একটা লিকুইড দিই, প্রচন্ড জোরে ঘুরে এই লিকুইডের সব অণুগুলা ওরা আলাদা করে ফেলে। সেরকমই আমরা যদি রাইবোজোমের একটা মিশ্রণ সেন্ট্রিফিউজ মেশিনে দেই, তখন অণুগুলা যে যত রকমের সাব ইউনিট, এরা সবাই আলাদা আলাদা হয়ে যাবে। কিছু হচ্ছে গিয়ে মানে এরা তলানি আকারে মাটিতে পড়বে। তো কি মাটিতে না, সরি, তলানি আকারে পাত্রের তলে পড়বে। কি পরিমাণ তলানি জমতেছে সেই অ্যামাউন্টটার উপরে, সেই অ্যামাউন্টটা হচ্ছে একক। ওইটা কি আমরা সেভেনবার্গ ইউনিট বা এস দিয়ে প্রকাশ করি। অর্থাৎ 70s আরআরএনএ হচ্ছে একটা আরআরএনএ মিশ্রণকে আমি যদি সেন্ট্রিফিউজে দেই, সেটার তলানি যদি 70s পরিমাণ হয়, তাহলে সেটাকে আমরা প্রোক্যারিওটিক আরএনএ বা 70s আরএনএ বলতেছি। আর যদি সেখানে 80 একক আরএনএ অণু জমা হয়, তখন সেটাকে আমরা 80s আরএনএ বলতেছি। আর এটার মধ্যে যে সাব ইউনিট আছে, সেটা হচ্ছে গিয়ে মাইক্রোস্কোপিক ভিউ যখন আমরা দেখি, তখন হচ্ছে এটা বোঝা যায়। ওকে, এতটুকু কি ক্লিয়ার হয়েছে সবার কাছে? আপু আরএনএ কি? আচ্ছা, আমরা যখন আরএনএ পড়বো, তখন হচ্ছে গিয়ে আরএনএ এর প্রকারভেদ পড়বো। অনেক রকমের প্রকারভেদ আছে, আমি ঠিক জানি না তোমাদের প্রকারভেদটা আছে কিনা, কারণ অতদূর পর্যন্ত আমি এখনো দেখি নাই। আরএনএ আছে যেটাকে বলা হয় রাইবোজোমাল আরএনএ, টিআরএনএ আছে যেটাকে বলা হয় ট্রান্সফার আরএনএ, এমআরএনএ আছে যেটাকে বলা হয় মেসেঞ্জার আরএনএ, আরেকটা আছে এসআরএনএ, সেটাকে কি বলা হয় ভুলে গেছি, এস দিয়ে জানি কি একটা বলে। আরআরএনএটা হচ্ছে রাইবোজোমাল আরএনএ, যেটা মেইনলি ট্রান্সলেশনের সময় রাইবোজোমে এসে বসে। তো যেহেতু এটা মেইনলি রাইবোজোমের মধ্যেই পাওয়া যায় বা রাইবোজোমের আশেপাশেই পাওয়া যায়, তো এর জন্য এটাকে নাম দেওয়া হইতেছে আরআরএনএ। আর টিআরএনএ হচ্ছে ট্রান্সফার আরএনএ, নাম থেকে বোঝা যাইতেছে ট্রান্সফার আরএনএ এর কাজ হচ্ছে ট্রান্সফার করা। এই আরআরএনএ আর রাইবোজোম মিলে যা তৈরি করে সেগুলো ট্রান্সফার করে টিআরএনএ। আর এমআরএনএ হচ্ছে মেসেঞ্জার আরএনএ, সেটা হচ্ছে তোমার ট্রান্সক্রিপশন আর রেপ্লিকেশনের সময় মানে ডিএনএ থেকে মেসেজ নিয়ে আর কি বিভিন্ন জায়গায় মেসেজ আদান প্রদান করে। কাজের উপর ভিত্তি করে আর কি আরএনএ কে ভাগগুলা করা হয়েছে। বোঝা গেছে? জি আপু। সরি। ওকে, এতটুকু পর্যন্ত কি সবাই বুঝছো? আর রাইবোজোমের কাজ, সেটা তো তোমাদেরকে আমি হোমওয়ার্ক দিলাম, প্লাস মুখেও কিছু বলছি, আর হচ্ছে এটার গঠনটা বললাম। এতটুকু কি ক্লিয়ার হয়েছে সবার কাছে? জি আপু। আচ্ছা, এবার হচ্ছে তোমাদের বইয়ে একটা রাইবোজোমের একটা স্পেশাল স্ট্রাকচারের কথা বলা আছে, যেটা হচ্ছে পলিজোম। তো কখনো কখনো কোষের মধ্যে দেখা যায় অনেকগুলা রাইবোজোম একসাথে বসে আছে। তো অনেকগুলা রাইবোজোম একসাথে বসে থাকলে সেটাকে আমরা পলিজোম বলতেছি। এটার লেভেলিং গুলা দেখতে হবে না, জাস্ট একটা এক্সাম্পল। কোলাই বা এশেরিয়া কোলাই ব্যাকটেরিয়ার মধ্যে পলিজম, শুধু এশেরিয়া কোলাই না, অনেক রকমের ব্যাকটেরিয়ার মধ্যে পলিজম স্ট্রাকচারটা দেখা যায়, যে রাইবোজোম গুলা সিঙ্গেল গোল্লা বল হিসেবে ছড়াই ছিটায় নাই, এরা হচ্ছে একসাথে চেইন আকারে আছে। তার কারণটা হচ্ছে রাইবোজোম, এটা জাস্ট কারণটা খুব সম্ভবত তোমাদের বইয়ে দেওয়া নাই যে কেন পলিজমটা হয়। আচ্ছা যাই হোক, পলিজমটা কেন হয় এটা যদি আমরা নিজেরা একটু চিন্তা করি তাহলে বুঝতে পারবো। রাইবোজোমের প্রথম কাজ আমি বলছিলাম যে প্রোটিন তৈরি করা প্রধান কাজ। সো যেই পলিজম মানে হচ্ছে অনেকগুলো রাইবোজোম, তার মানে প্রচুর প্রোটিন সংশ্লেষ হবে। অর্থাৎ যেই প্রাণীর বা যেই জীবের শরীরে প্রচুর প্রোটিন তৈরি হয় বা প্রচুর প্রোটিন তৈরি হওয়ার দরকার পড়ে বা সে নিজে প্রচুর প্রোটিন তৈরি করে, তাদের ক্ষেত্রে পলিজমটা দেখা যায়। কারণ হচ্ছে যদি ছড়াই ছিটিয়ে রাইবোজোম থাকে তাহলে কম পরিমাণে রাইবোজোম জায়গা নিবে, আর যদি পলিজোম আকারে রাইবোজোম থাকে তাহলে প্রচুর রাইবোজোম দেখা যাবে। সো এটা এমন না যে দরকার দেখে তৈরি হয়েছে, এটা অ্যাকচুয়ালি ইভলিউশনের কারণে তাদের নিজেদের শরীরের দরকার বুঝে এগুলো আস্তে আস্তে তৈরি হয়েছে। জিনিসটা হতেছে এরকম, কারোর মধ্যে পলিজম আসছে, কারোর মধ্যে পলিজম আসে নাই, মানে কাজের উপরে যার দরকার তার মধ্যে। এই হচ্ছে পলিজমের কাহিনী। আর এদেরকে হচ্ছে সার্বজনীন অঙ্গাণু বলা হয়, তার কারণ হচ্ছে এদেরকে সবার মধ্যে পাওয়া যায়।
প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিকের যখন আমরা পার্থক্য পড়ছিলাম তখন পড়ছিলাম যে রাইবোজোমটা দুইজনের মধ্যে আছে, কিন্তু বাকি সব অঙ্গাণু ইউক্যারিওটিসে আছে, প্রোক্যারিওটিসে নাই। সেজন্য রাইবোজোমকে আমরা বলতেছি সার্বজনীন অঙ্গাণু। আচ্ছা, এবার হচ্ছে রাইবোজোমের ইতিহাস, এটা হোমওয়ার্ক দিতে মন চাইছিল, তারপরে ভাবলাম যে একটু লেখা ফেলাই। যাই হোক, হ্যাঁ বলো। ইকোলাইয়ের উচ্চারণটা কি বলছিলেন? আচ্ছা, এশেরশিয়া কোলাই। এশেশিয়া। এশেরশিয়া, আচ্ছা আমি স্পেলিংটা দেখাই, হয়ে গেল আমার। এশের আরটা হচ্ছে হালকা করে উচ্চারণ হবে, এশেরশিয়া কোলাই। এশেরশিয়া, আইটা সেরকম আয়ের উচ্চারণটা উজ্জ্ব থাকবে, আর এর উচ্চারণটা হালকা ভাবে হবে, এশেরশিয়া কোলাই। ঠিক আছে? জি আপু। ওকে, আচ্ছা, এদের আবিষ্কার এখানে বোঝানোর কিছু নাই। এই এক একজন বিজ্ঞানী নিজ নিজ সাল অনুযায়ী, যেটা আমি আগেই বলছি যে যত সময় গেছে ততই হচ্ছে বেশি আবিষ্কারের কি বলে আবিষ্কার আরো বাড়ছে আর কি। প্রথমবার এক ধরনের আবিষ্কার হয়েছিল, তারপরে আরো উন্নত ভাবে আবিষ্কার হয়েছে, এরকম করে। একদম ফার্স্টে 1954 সালে আলবার্ট ক্লড মাইক্রোজোম নামের, মানে তার সে দেখে কোষের ভিতরে কিছু গোল্লা গোল্লা বস্তু আছে যাদের বিভিন্ন ব্যাসে, তখন উনি এগুলাকে নাম দেয় মাইক্রোজোম, যেহেতু ছোট ছোট, এবং জোম বলতে হচ্ছে অঙ্গাণু বা গোল অংশ বুঝাইতেছে আর কি। সো তখন উনি নাম দিতেছে এটাকে মাইক্রোজোম। তারপরে জর্জ প্যালাডে উনি 1955 সালে দুই ভাগে দেখে যে এই যে মাইক্রোজোম গুলা ক্লড আবিষ্কার করে গেছে, সেগুলো আসলে দুই রকমের আছে। একটা হচ্ছে গিয়ে হেভি মলিকিউল, আর একটা হচ্ছে গিয়ে কই গেল, হ্যাঁ, আরেকটা হচ্ছে গিয়ে বলতেছে যে দুই ধরনের আছে, একটা হচ্ছে কি মাইক্রোমলিকুল, একটা হচ্ছে হেভি মলিকুল। হেভি মলিকুল তো হেভি, যেটা ওজনে ভারী, আর যেটা মাইক্রোমলিকুল সেটা হচ্ছে গিয়ে তোমার ইন্টারপ্লাজমিক মেমব্রেন দ্বারা আবদ্ধ। মানে মোট কথা হচ্ছে মাইক্রোজোমটাকে তারা উনি দুই ভাগে ভাগ করছে, একটা হেভি মলিকুল, একটা মাইক্রোমলিকুল। আর তারপরে রবার্ট 1958 সালে এসে আবিষ্কার করছেন, এটাকে নাম দিয়েছেন রাইবোজোম। আর একই সাথে উনি আবিষ্কার করছেন যে রাইবোজোমটাই দুই ধরনের আছে, একটা হচ্ছে গিয়ে তোমার রাইবোজোম হিসেবে, অর্থাৎ মুক্ত রাইবোজোম হিসেবে, আর কতগুলো আছে যারা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড বা নিউক্লিয়াসের ভিতরে থাকে, যেটার উনি নাম দিয়েছে রাইবো নিউক্লিয় প্রোটিন কণা। এই হচ্ছে মোটামুটি রাইবোজোমের আবিষ্কার। প্রথমে মাইক্রোজোম নাম দেওয়া হয়, তারপরে দুইটা নাম দেওয়া হয়, দুই ধরনের, তারপরে সবার শেষে 58 সালে রাইবোজোম নামটা দেওয়া হয়। আচ্ছা, এখানে জাস্ট আমি দুটো ছবি দিছি যে রাইবো নিউক্লিয় প্রোটিন কণাটা আসলে কি জিনিস। আমরা যখন মাইটোকন্ড্রিয়ার আণুবীক্ষণিক আণুবীক্ষণিক চিত্র বা প্লাস্টিড আণুবীক্ষণিক চিত্র দেখবো, তখন দেখবো যে ভিতরে গোল্লা গোল্লা অনেক কিছু আছে, সেটাকে হচ্ছে নাম দেওয়া হয়েছে রাইবো নিউক্লিয় প্রোটিন কণা। এদেরকে ডিরেক্ট রাইবোজোম বলতেছে না। কেন বলতেছে না সেটা বিজ্ঞানীর ইচ্ছা, বিশেষ কোনো কারণ নাই, হইতে পারে এদের ফাংশন ডিফারেন্ট, যেহেতু এখানে এক্সপ্লেনেশনটা দেওয়া হয় নাই। সো সেখান থেকে আর কি দুই রকম নাম দেওয়া হয়েছে। সাইটোপ্লাজমে যারা আছে তাদেরকে রাইবোজোম বলতেছি, আর নিউক্লিয়াস আর মাইটোকন্ড্রিয়ার ভিতরে যারা আছে তাদেরকে রাইবোনিউক্লিয় প্রোটিন কণা বলা হইতেছে। ওকে, এতটুকু পর্যন্ত কি প্রশ্ন আছে কারোর কোনো? এই আবিষ্কার পর্যন্ত বুঝতে পারছো সবাই? একটু বলবেন কোনটা কি বললা ভাই, বুঝিনি। প্রোটিন সংশ্লেষণ। আচ্ছা, প্রোটিন সংশ্লেষণটা তোমাদের বইয়ে আছে, পরে আছে, এটা হচ্ছে ট্রান্সলেশন যখন আমরা পড়বো তখন পড়বো আর কি, কিভাবে প্রোটিন সংশ্লেষণটা হয়। এখানে ডিটেলস নেই, রাইবোজোমের মধ্যে জাস্ট একটা লাইনে লেখা আছে যেটা আমরা এখন পড়বো, বাট ডিটেলস হচ্ছে ট্রান্সলেশনে পড়বো। এর বাদে এমনিতে কারো কোনো প্রশ্ন আছে এতক্ষণ যতটুকু পড়াইছিলাম? আচ্ছা, কারোর মুখে কেন কথা নাই কেন? না আপু, কোনো প্রশ্ন নাই। আচ্ছা, দুইটা ক্লাস করে সবাই টায়ার্ড হয়ে গেছো? আপু দুইটা না, আরো অনেক ক্লাস করছি। আমি তো তাহলে বঞ্চিত হইতেছি, আমার ক্লাস সবার শেষে দিয়ে এতগুলো টায়ার্ড পোলা পাইনি আমি ক্লাস করাই। স্বাধীন বিচার দিলাম আমি তোমাদের কাছে, আমাকে সবার শেষে পাঠায় সবাই টায়ার্ড হয়ে যায়। হ্যাঁ বলো। কৌশিক ভাইও রাত্রে 10টার সময় এরকম কথাই বলে। রাত 10টা ভাইয়ার ক্লাস সব শেষে পড়ছে।
রাত 10টা বাজে ক্লাস করলে ক্লাস ফালাইলে তো এই কথাই বলতে হবে আমাদের, কি করবো বলো, এতগুলা টায়ার্ড পোলাপাই নিয়ে ক্লাস করাইতে হয় আমার। আচ্ছা, ওই আপু তবুও ভালো লাগে। ওকে, থ্যাংক ইউ। তোমরা সবাই খানা পিনা নিয়ে বসো, ঠিক আছে? পানি, চা, কফি, ডিনার। আপু খাওয়া শেষ। আচ্ছা, তাহলে তো ভালোই। ওকে, এখন আমরা আসি রাইবোজোমের আকৃতি ও ভৌত গঠন। অলরেডি আমরা ছবিতে দেখে আসছি যে কাইন্ড অফ রাউন্ড শেপ, কিন্তু বিজ্ঞানীরা খুঁজে খুঁজে বাইর করছেন গোল্লাও হয়, 3 কোণাও হয়, 5 কোণাও হয়, অনেক রকমের সাইজ হয়ে থাকে। আর এদের হচ্ছে আকার দিছে, আকারটা হচ্ছে গিয়ে এরা, আচ্ছা এরপর তোমাদের প্রকারভেদ আছে। প্রকারভেদ টপিকটা হচ্ছে আমি অলরেডি যেহেতু পড়াই আসছি 7ts এর 8ts এর কাহিনী, এর জন্য এখানে ডিটেলস মানে একই সবই পড়াই আসছি। এখানে একটা লাইনই ডিটেল বাড়তি আছে, সেটা হচ্ছে 70s আর 80s এর বাইরে 77s রাইবোজোম আছে, যেটা ছত্রাকে পাওয়া গেছে। আর বাকিটুকু তোমাদেরকে হচ্ছে পড়াইছি, মানে শুরুতে যেটা পড়াইছি। এটাকে আবার আমাকে পড়াইতে হবে, মানে পড়ানোর দরকার আছে প্রকারভেদটা? আপু আমরা তো আকার আকৃতি ভৌত গঠন দেখতেছি। হ্যাঁ, না না, আকার আকৃতি ভৌত গঠনের আগে তোমাদের বইয়ে প্রকারভেদ, যেটা আমি শুরুতে পড়াই আসছি, আমি দেখি নাই যে হ্যাঁ। প্রকারভেদটা পড়ে। তো এটা আমি পড়াইতে, কি বললা বুঝি নাই। বললাম প্রকারভেদ তো আপনি বুঝাই দিলেন। হ্যাঁ হ্যাঁ, ওকে। এবার আসি আমরা আকার আকৃতিতে, যেটা বললাম এদের লম্বা মানে উচ্চতা আর হচ্ছে প্রস্থ দেওয়া আছে। চওড়াই বলা আছে 22 ন্যানোমিটার আর উচ্চতা বলা আছে 20 ন্যানোমিটার। এটা ফিক্সড হচ্ছে গিয়ে আমরা যে কোনো একটা 70s আর 80s সবার ক্ষেত্রে এই মাপটা ফিক্সড না, এটা খুব সম্ভবত 80s এর ক্ষেত্রে ফিক্সড, এটা তোমাদের বইয়ে লেখা নাই। যাই হোক, যেহেতু লেখা নেই কিছু বলার নেই এখানে আমার। ওকে, এবারে আকার আকৃতি এবং ভৌত গঠনের মধ্যে কেন জানি এরা ট্রান্সলেশন ঢুকাই দিছে, কেন ঢুকাইছে আমি সেটাও জানি না। এটার সাথে আসলে ভৌত এখানে যা লেখছে সেগুলো কোনোটাই আসলে ভৌত গঠনের সাথে সম্পর্কিত না, শেষের দিকে গুলো ভৌত গঠনের সাথে সম্পর্কিত। ওকে, যাই হোক। সো ট্রান্সলেশনটা যে ভাই বলছিল, এখানে আমি এক লাইনেই খালি বলবো, ট্রান্সলেশনে আমি বিস্তারিত পড়াবো। রাইবোজোমের প্রধান একটা কাজ হচ্ছে mRNA রাইবোজোমের মধ্যে আসে, তারপরে তার সাথে টিআরএনএ এসে যুক্ত হয়, তারা সবাই মিলে অ্যামাইনো অ্যাসিড তৈরি করে, এরা সবাই মিলে পলিপেপটাইড তৈরি করে, যেটা আলটিমেটলি প্রোটিন হয়। এই পুরো প্রসেসটা, অর্থাৎ রাইবোজোম mRNA থেকে প্রোটিন তৈরির যে প্রসেস, সেটাকে আমরা ট্রান্সলেশন বলতেছি। এখন স্বাভাবিক সময়ে রাইবোজোম গুলা এরকম একসাথে জয়েন্ট অবস্থায় থাকে, স্মল সাবইউনিট আর লার্জ সাবইউনিট। কিন্তু যখনই ট্রান্সলেশন শুরু হয় তখনই এখানে এই দুইজনের মাঝখানে একটা mRNA দৌড়ায় দৌড়ায় চলে আসে। এই mRNA চলে আসার সাথে সাথে সবাই মানে সরি রাইবোজোমের সব কিছু পুরো স্ট্রাকচারটা অ্যালার্ট হয় যে আমার এখন ট্রান্সলেশন শুরু হবে। তখন এর মধ্যে এই লার্জ সাবইউনিটটা আরো 3টা ভাগে ভাগ হয়ে যায়। কারণ হচ্ছে গিয়ে এই যে উপরে যেটা বললাম যে mRNA রাইবোজোম এসে বসলে তারপর টিআরএনএ ঘুরতে ঘুরতে আসে, এখন টিআরএনএ এসে তো টিআরএনএ কে বসতে হবে। এই টিআরএনএ বসার জন্য 3টা পিড়ি পাতা হয়, একটা হচ্ছে এ, একটা হচ্ছে পি, একটা হচ্ছে ই। এতে এসে বসে, পিতে এসে যুক্ত হয়, তারপরে ই দিয়ে বের হয়ে যায়। এটা হচ্ছে জাস্ট ইজিলি মনে রাখার জন্য যে এ দিয়ে হচ্ছে এন্টার হয়, পিতে হচ্ছে এর মধ্যে কোডনটা এসে যুক্ত হয়, তারপর ই দিয়ে এসে বের হয়ে যায়। যাই হোক, ডিটেলসটা আমি ট্রান্সলেশনে পড়াবো, এর জন্য আমি এখানে ডিটেলস ছবি দেই নাই। সো আমরা এ সাইটটাকে বলতেছি অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ বাইন্ডিং সাইট, অর্থাৎ অ্যামাইনো অ্যাসাইল ন্যাচারের টিআরএনএ যারা আছে, অ্যামাইনো অ্যাসাইল হচ্ছে একটা কেমিক্যাল, প্রোটিন ন্যাচার, সেই টিআরএনএ বাইন্ডিং সাইটটা হচ্ছে এ। পিটা হচ্ছে পেপটিডাইল টিআরএনএ বাইন্ডিং সাইট, আর ইটা হচ্ছে এক্সিট সাইট। অর্থাৎ এটা হচ্ছে জাস্ট স্ট্রাকচার। ভৌত গঠনের মধ্যে ট্রান্সলেশন আনার কারণটা হচ্ছে মেইনলি এইটাই, যে ট্রান্সলেশনের সময় এই রাইবোজোম 4টা ভাগে ভাগ হয়ে যায়। একটাতে হচ্ছে গিয়ে তোমার 5টা ভাগে, স্মল সাবইউনিট, লার্জ সাবইউনিট আর হচ্ছে এপিই, এই 3টা সাইটে। এই হচ্ছে এদের আকৃতি এবং ভৌত গঠন। বোঝা গেছে সবার কাছে? আচ্ছা, ধরে নিতেছি বোঝা গেছে। আপু আর যে mRNA কি দুইটা যে লার্জ সাবইউনিট আর স্মল সাবইউনিটের মাঝখান দিয়ে প্রবেশ করে? হ্যাঁ হ্যাঁ, সাপোজ ধরো mRNA এই পাশ দিয়ে আসে, এই পাশ দিয়ে সেখানে টোকা দেয় যে দরজা খুলতে, তারপরে এনারা আলাদা হইলে আস্তে করে ঢুকে পুরো জায়গাটা জুড়ে বসে যায়।
এই হচ্ছে মানে এটা হয় আর কি মেইনলি। আমরা যখন ট্রান্সলেশন করবো তখন ভিডিও দেখবো, তখন আর কি তোমরা বুঝতে পারবা জিনিসটা। আচ্ছা, রাসায়নিক গঠন এটাও অলরেডি তোমাদেরকে আমি পড়ায় আসছি যে এদেরকে দুইটা ভাগের মধ্যে কি কি থাকে, কয়টা প্রোটিন থাকে, এসব কাহিনী। সো এটা আমি আর রিপিট করতেছি না, জাস্ট এখানে ছবিটা দিলাম যে এই ছবিটাতে যা যা পড়াইছি সেগুলো রাসায়নিক গঠন। সবই এখানে ঠিক আছে, খালি প্রোটিনটা তোমরা বই যেটা আছে সেটা পড়বা, এটা না। আচ্ছা, এবারে আসতেছি এরা তৈরি হতেছে কোথা থেকে। একদম আদি আমরা যদি 70s রাইবোজোমের কথা বলি, যেটা আদি নিউক্লিয়াসে পাওয়া যায়, যেহেতু আদি নিউক্লিয়াসে তৈরি করার আর কিছু নাই, একমাত্র ডিএনএ আছে, তো ডিএনএ বাবাজি আদি নিউক্লিয়াসে রাইবোজোম তৈরি করে। আর প্রকৃত নিউক্লিয়াস থেকে রাইবোজোম তৈরি হয়, সেটা কিভাবে তৈরি হয় সেটা আমরা সামনে পড়বো, সামনে বলতে যখন নিউক্লিয়াসটা আসবে। ওকে, তারপরে আসতেছে রাইবোজোমের কাজ, সেটাও আমি অলরেডি বলে দিছি, একই কথা। এদের মেইন কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষ করা, অর্থাৎ ট্রান্সলেশন। সেটা এখানে লেখা আছে যে এদের প্রধান কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষ করা, তাই রাইবোজোমকে কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন পরীক্ষার জন্য, রাইবোজোমকে কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয় কেন, 4 নম্বরে যদি আসে তখন ট্রান্সলেশন পুরোটা লিখতে হবে। ট্রান্সলেশন পুরোটা লিখে তারপরে লিখতে হবে যেহেতু পুরো ট্রান্সলেশনটা রাইবোজোমে হইতেছে, তাই রাইবোজোমকে কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। ওকে, এখানে হচ্ছে সংশ্লেষণ মানে ট্রান্সলেশনটা খুবই সিম্পল ভাবে দিয়ে দিছে যে প্রোটিনের শুরুতে এমআরএনএ আদি কোষের 30s সাব ইউনিটে আর 40s এর মাঝখানে এমআরএনএ এসে সংযোগ স্থাপন করে, আর 80s এর ক্ষেত্রে 40 আর 60 মাঝখানে এসে সংযোগ স্থাপন করে, তারপরে হচ্ছে প্রোটিন সংশ্লেষ করে। জাস্ট এক লাইনে লেখছে, এক লাইনে ট্রান্সলেশন এত সহজ না, জাস্ট মনে রাখার জন্য। ওকে, প্রোটিন সংশ্লেষণ ছাড়াও এরা আরেকটা কাজ করে, যেটা হচ্ছে সাইটোক্রোম উৎপন্ন করে, যারা কোষীয় শ্বসনে ইলেকট্রন পরিবহন করে। শ্বসন যখন পড়া হবে তখন দেখা যাবে যে এক ধরনের মানে এক ধরনের জিনিসই বলতেছি কারণ এটা অণু আছে, সাইটোক্রোম এ বলা হয়। এই সাইটোক্রোম গুলো রাইবোজোম তৈরি করে, যারা হচ্ছে ইলেকট্রন পরিবহন করে। এবং মানে এরা কাজ হচ্ছে গ্লুকোজের ফসফোরাইলেশন আর হচ্ছে স্নেহ জাতীয় পদার্থের বিপাক রাইবোজোমে সংঘটিত হয়। ওকে, তাহলে রাইবোজোমের মেইন কাজ তো প্রোটিন সংশ্লেষ করে, এর বাইরে আমরা পড়লাম সাইটোক্রোম উৎপন্ন করা আর হচ্ছে গ্লুকোজ আর হচ্ছে স্নেহ জাতীয় পদার্থের বিপাক করা, এগুলো হচ্ছে রাইবোজোমের কাজ। আর সেরকম কিছু নাই। আর হচ্ছে গিয়ে নতুন ব্যাপারটা পড়ার সেরকম কিছু নাই, যেহেতু আমরা ট্রান্সলেশনে পড়তেছি, সবাই হচ্ছে গিয়ে মানে প্রোটিন তৈরি করতেছে, সো রক্ষাও করতেছে, যেহেতু দুইটা সাব ইউনিট ঘিরে আছে পুরো জিনিসটাকে, সেখান থেকে আমরা বলতে পারি এরা সব ধরনের ক্ষতিকর এনজাইম থেকে পলিপেপটাইড চেইনটাকে রক্ষা করতেছে। ওকে, এছাড়া আরেকটা কাজ তোমাদের লেখা আছে, যত রকমের অমসৃণ জিনিস আছে এই কোষের ভিতরে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি বডি, লাইসোজোম, সব জায়গাতে এরা প্রোটিন উৎপাদনের কাজই করে। অর্থাৎ আমরা সামনে আরো যত অঙ্গাণু পড়বো, সবগুলো অঙ্গাণুতে যেখানেই দেখবো যে তাদের গায়ে রাইবোজোম লেগে আছে, চোখ বন্ধ করে কাজ লিখে দিব প্রোটিন সংশ্লেষ করা। এই হচ্ছে মোটামুটি রাইবোজোমের কাজ, মানে এটা ঘুরে ফিরে সব প্রোটিনেই আসতেছে, যেখানেই থাকবে সেখানেই প্রোটিন উৎপন্ন হবে। আচ্ছা, কাজটা কি বোঝা গেছে সবার কাছে? জি আপু। জি আপু। ওকে, আচ্ছা, রাইবোজোম আমাদের এখানেই শেষ। রাইবোজোম নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে করো। আপু রাইবোজোম নিয়ে না, কিন্তু আমার একটা কোশ্চেন হচ্ছে যদি অবজেক্টিভে আসে যে প্রোটিন সংশ্লেষণ করা আর কি কার কাজ, ওখানে যদি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর হচ্ছে রাইবোজোম দুইটাই অপশনে থাকে, তাহলে অ্যান্সার কোনটা দেব? অ্যান্সার রাইবোজোম হবে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হবে না, কারণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে যদি অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে তাহলে দুইজনই হবে, শুধু এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দিলে অ্যান্সার রাইবোজোম হবে। আচ্ছা, যদি অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর রাইবোজোম দুইটাই থাকে তাহলে দুইজনই অ্যান্সার হবে, কারণ দুইজনই প্রোটিন সংশ্লেষ করে। আচ্ছা, রাইবোজোমের পার্ট থেকে তোমাদের হোমওয়ার্ক আছে 5খানা, হয়ে গেল আমার কার্সর। একটা হচ্ছে রাইবোজোমের বৈশিষ্ট্য লেখো, যেটা তোমাদের এই ছক করে দিছি, কয় প্রকার দেখা যায়, কিসের উপর ভিত্তি করে পার্থক্য করা হয়েছে, সার্বজনীন অঙ্গাণু কেন বলা হয়, রাসায়নিকভাবে রাইবোজোমে কি কি পাওয়া যায়, আর হচ্ছে রাইবোজোমকে কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয় কেন। 5টার উত্তরই পড়াইছি, কষ্ট করে আগের ক্লাসের মোটিভেশনাল লেকচার মনে করে
হোমওয়ার্কগুলো করে ফেলবা, ঠিক আছে? আচ্ছা স্বাধীন, হোমওয়ার্ক না করা হলে কোনো শাস্তির ব্যবস্থা নাই তোমাদের? হ্যালো আপু, হ্যাঁ ভাইয়া বলো। আমাদের হোমওয়ার্কটা জমা করার জন্য আলাদা একটা ফেসবুক গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপ খোলা দরকার, কারণ এসএসসি ক্লাসরুমে 25,000 ছেলে মেয়ে। ওদিকে ওদিকে কি মানে ওদিকে ইয়ে দিতে একটা মানে অকওয়ার্ড লাগে। আমরা যারা প্রিমিয়াম ক্লাস করি তারা জানি হয়তো বা হোমওয়ার্ক গুলা কি। তো ওরা যারা প্রিমিয়াম ক্লাস করি তাদেরকে নিয়ে একটা গ্রুপ করলে ভালো। ওখানে যদি ইয়া দিলেও বোঝা যাচ্ছে কে দিছে বা না দিছে, এরকম একটা কিছু। আচ্ছা এটা মেসেঞ্জার বা টেলিগ্রামে গ্রুপ খুললে ভালো হয়। টেলিগ্রাম গ্রুপ স্বাধীন খোলাও হয় শুনতে একটা। পেয়েছো? আপু আপনার মানে যে সাবজেক্ট, আপনি আপনার জন্য একটা গ্রুপ থাকবে, আমরা আপনার সেই গ্রুপে জমা দিলাম, আপনি তাহলে দেখে নিলেন। এরকম করলে কি হয়? হ্যাঁ এইবার তো ঠিক বলছিস, আমার এরকম কোনো হলে কিছুতেই ভালো কোনো হয়। সমস্যা নাই। স্বাধীন কি শুনতে পাচ্ছ কথা? স্বাধীন কই গেল, আবার নেটওয়ার্কের বাইরে। আর কে আছে, আচ্ছা আবার চলে আমি আসছে? ভাইয়ার সাথে কথা বলবানি, আচ্ছা আইমান ভাইয়ের সাথে আমি কথা একটু বলবো। কথা বলো তাহলে। আইমান ভাইয়ের সাথে কথা বলতে কারণ হবে। হোমওয়ার্ক গুলো দিলে অ্যাকচুয়ালি তোমাদেরই লাভ। আমি দেখে চেক মানে দেখে তোমাদের কোনো সমস্যা থাকলে সেটা বলতে পারি আর কি। কারণ ওই যে মোটিভেশনাল লেকচারটা মনে করে ফেলো, তোমরা যদি হোমওয়ার্ক না দাও তাহলে ভুলগুলো ধরা পড়বে না। আর এত কষ্ট করে পড়তেছো, হোমওয়ার্ক না দিলে তো কোনো মানে আমি যদি দেখতেই না পারলাম তোমরা কতখানি শিখলা, তাহলে তো জিনিসটা পড়া জিনিসের আউটপুটই জিরো। হোমওয়ার্কটা দিলে তোমাদেরও শেখা হবে, প্লাস আমারও জানা হবে যে তোমাদের আসলে অগ্রগতি কিরকম হইতেছে। সামনে মনে হয় পরীক্ষা আসবে, বাট পরীক্ষার সময় আমি সর্বোচ্চ 2-3টা প্রশ্ন বা এরকম কয়েকটা প্রশ্ন দিব। হোমওয়ার্ক যেরকম ডিটেলসে দিতেছি সেটা তো আর সম্ভব হবে না পরীক্ষাতে। ওকে, এবারে আমরা দেখতেছি পড়বো হচ্ছে গলগি বডি। আচ্ছা, গলগি বডি এটা আমি হচ্ছে গিয়ে কোষের একটা 3D পিকচার দিছি। এই নিউক্লিয়াসের সাথে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পার হয়ে কিংবা উপরেও থাকতে পারে। মোট কথা নিউক্লিয়াসের আশেপাশে এক ধরনের স্ট্রাকচার দেখা যায়, যেটাকে আমি টেলিফোনের যখন ছবি আঁকছিলাম তখন টেলিফোন শেপ দিয়ে আঁকাইছিলাম, সেগুলোকে আমরা বলতেছি গলগি বডি। হয়ে গেল। আচ্ছা ওকে, তোমাদেরকে আমি হচ্ছে কি গলগি বডির হোমওয়ার্কেও একটা যোগ করে দিয়েছি যে গলগি বডির সাধারণ বৈশিষ্ট্য লেখো। সো সেটা হচ্ছে গিয়ে সাধারণ বৈশিষ্ট্যটাও তোমরা লিখবা পয়েন্ট করে, আমি এখানে লিখে দেই নাই। সো আমরা যদি সাধারণ বৈশিষ্ট্য পড়তে যাই, আমরা চিত্র দেখেই বুঝতেছি। একদম প্রথমে পড়ে আসছি, মেমব্রেন বাউন্ড আর হচ্ছে নন মেমব্রেনাস, দুই ধরনের অঙ্গাণু। মেমব্রেন গলগি বডি হচ্ছে আমাদের মেমব্রেন বাউন্ড অর্গানেলির মধ্যে পড়ে, এটা হচ্ছে তার 1 নাম্বার ক্যারেক্টার। তারপর হচ্ছে কি আমরা এই ছবি থেকেই দেখতে পাইতেছি এরা কাইন্ড অফ নালিকাকার, ফোস্কা আকারও থাকে, যেটা আমরা সামনে দেখবো। সো বিভিন্ন রকমের স্ট্রাকচার হইতে পারে, নালিকার মতো হইতে পারে, ছোট ছোট গোল্লা হইতে পারে, এবং মাইটোকন্ড্রিয়ার মতন যেহেতু এরা নাদুস সুন্দুস না একটু চ্যাপ্টা, সো এরা চ্যাপ্টা, ক্যারেক্টারের মধ্যে আমি লিখে দিলাম চ্যাপ্টা। নিউক্লিয়াসের কাছাকাছি এরা অবস্থান করতেছে। এরকম অনেকগুলো ক্যারেক্টার হয়, তোমরা হচ্ছে এটা হোমওয়ার্কে করবা। তারপরে আসতেছি ইতিহাসে। ক্যামেলো গলগি নামের একজন সায়েন্টিস্ট 1898 সালে পেঁচা এবং বিড়ালের স্নায়ুকোষ থেকে এই গলগি বডিটা আবিষ্কার করেন। উনার নাম অনুসারে এই বডিটার নাম এই অঙ্গাণুটার নাম দেওয়া হয় গলগি বডি বা গলগি অ্যাপারেটাস। আর যেটার কারণে উনি 1906 সালে নোবেল পুরস্কার পায়। টাইমটা দেখো, 98 আবিষ্কার করে 6 সালে নোবেল পুরস্কার পায়, হিউজ টাইম। আর এরপরে ওনার আবিষ্কারের পরে 1954 সালে ডালটন এবং ফেলিক্স এটার আণুবীক্ষণিক যে গঠন সেটা আবিষ্কার করেন। ওকে, আচ্ছা এবার যদি আমরা গলগি বডির উৎপত্তির দিকে দেখতে যাই, তাহলে হচ্ছে গিয়ে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে গলগি বডির উৎপন্ন হয়। তোমাদের বইটা আছে কিনা জানি না, বাট আমরা আমাদের সময় পড়ছিলাম। স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যখন হচ্ছে গিয়ে এদের কাজ শেষ হয়ে যায়, তখন হচ্ছে সাপোজ এখানে তো যদিও স্মুথটা নাই, অমসৃণটা, এখান থেকে এরা আস্তে আস্তে ছিঁড়ে যায়। অনেক সময়ই নালিকাগুলো বিচ্ছিন্ন হয়ে যায়, আবার নতুন নালিকা তৈরি হয়। স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ক্যারেক্টারই একটা, যে নতুন নালিকা যখন তৈরি হয় তখন শেষের নালিকাগুলা কমতে থাকে। তো শেষের নালিকাগুলো কমে অনেকগুলো একসাথে জমে আবার ওই নালিকাগুলার এই গোড়ার দিক থেকে এরকম গোড়ার দিক থেকে বল উৎপন্ন হয়ে আলটিমেটলি সবাই একসাথে জমা হয়ে গলগি বডিটা তৈরি করে। এভাবেই হচ্ছে গিয়ে আমার স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে গলগি বডিটা তৈরি হয়। রাফ থেকে তৈরি হয় না, কারণ এই অ্যাজ ইউজুয়াল নাম থেকে আসতেছে, রাফের মধ্যে রাইবোজোম থাকে। সো রাফ থেকে তৈরি হয়ে আসলে লাভ নাই, রাফ এন্ডোপ্লাজমিক থেকে তৈরি হইলে রাইবোজোমওয়ালা গলগি বডি তৈরি হইতো। আচ্ছা,
তারপর হচ্ছে বিভিন্ন নাম, গলগি বডিকে অনেকগুলো নামে ডাকা হয়, ডিকটাজম, ইডিওজম, লিপোকন্ড্রিয়া, লাইপোকন্ড্রিয়া, সরি। আচ্ছা, ডিকটাজমের বানানটা তোমাদের বইয়ে মনে হয় ভুল লেখা আছে, এটা আমি একটু আগে খেয়াল করলাম। হ্যাঁ, তোমাদের বইয়ে লেখা আছে ডিকটাওজম, এর জায়গায় ওয়াই হবে, ডিকটাজম। তারপরে আসতেছি গলগি বডির মধ্যে কি কি থাকে। এর মধ্যে থাকে হচ্ছে ফ্যাটি অ্যাসিড, ভিটামিন কে, এনজাইমস, আচ্ছা আমি এখানে এনজাইম বানান ভুল লিখছি, আর হচ্ছে ক্যারোটিনয়েড। ক্যারোটিনয়েডস হচ্ছে গিয়ে আমার বডিতে বা অনেক সময় হচ্ছে অনেক অঙ্গাণুর মধ্যে কালার তৈরি হয়, সব কালার প্লাস্টিক থেকে আসে না। এনিমেল স্পেশালি এনিমেল বডির ক্ষেত্রে, এনিমেল সেলের ক্ষেত্রে, এনিমেলে তার প্লাস্টিক নাই, তারপরেও দেখবো যে এনিমেল বডিতে কালার তৈরি হইতেছে অনেক এনিমেলের মধ্যে। তো সেগুলোর ক্যারোটিনয়েড গুলো হচ্ছে গলগি বডি থেকে আসে, মানে সেই কালার অনুটা আর কি। ওকে, এবারে বলতেছে আমরা রাইবোজোমকে বলে আসছিলাম, রাইবোজোমকে বলতেছে কি জানি বলতেছিল, বলেই তো গেলাম। আচ্ছা, দুইজনের জায়গাতেই পাওয়া যায় সার্বজনীন অঙ্গাণু, সেভাবে হচ্ছে আমার গলগি বডিকে আমরা বলতেছি ট্রাফিক পুলিশ অফ সেল। ট্রাফিক পুলিশ কেন বলা হইতেছে? ট্রাফিক পুলিশের কাজ হচ্ছে গিয়ে সব গাড়িকে, আমরা যদি রাস্তায় চিন্তা করি ট্রাফিক পুলিশ, যদি বাংলাদেশের ট্রাফিক সোসাইটি ভালো মানে ট্রাফিক কাজটা ঠিক মতন মেনটেন হয় না, বা ট্রাফিক পুলিশের কাজ হচ্ছে সবগুলা গাড়ি যেন ঠিকঠাক মতো পাস হতে পারে। সেম গলগি বডিটা সেলের মধ্যে যা যা তৈরি হয়, মেমব্রেন বাউন্ড যা যা জিনিসপাতি তৈরি হয়, সেগুলা যেন ঠিকঠাক মতো তাদের জায়গায় যাইতে পারে, একজনের সাথে আরেকজনের ধাক্কা না লাগে, মারামারি না লাগে, জ্যাম না লাগে, সেই ব্যবস্থাটা হচ্ছে গিয়ে গলগি বডি করে। তারা হচ্ছে ওই মেমব্রেন বাউন্ড অঙ্গাণুগুলা যার যে জায়গায় যাওয়া দরকার তাকে সেই জায়গায় পাঠায় দেয়। সেজন্য একে বলা হইতেছে ট্রাফিক পুলিশ অফ সেল। এটা 2-3 নাম্বারের কোশ্চেনের জন্য আসতে পারে, 2 নাম্বারের জন্য, 3 নাম্বার এটাতে লেখা কিছু নাই। আপু আরেকবার একটু বলেন। ওকে, ট্রাফিক পুলিশ অফ সেল বলা হইতেছে গলগি বডিকে। আমরা যদি এখন নর্মাল ট্রাফিক পুলিশের কথা চিন্তা করি, ট্রাফিক পুলিশের কাজটা হচ্ছে রাস্তাঘাটে গাড়ি ঘোড়া যেন কেউ কারোর সাথে জ্যাম না লেগে ঠিকঠাক মতো যাইতে পারে, মানে একজনের গায়ে মানে মারামারি যেন না লাগে। সেম ভাবে সেলের ভিতরে সারাদিনই কাজের জন্য অনেক অঙ্গাণু তৈরি হইতেছে, কিছু মেমব্রেন বাউন্ড, কিছু মেমব্রেন লেস। যেগুলো মেমব্রেন লেস সেগুলো নিয়ে এখানে আমাদের মাথা ব্যথা নাই। মেমব্রেন বাউন্ড যেগুলা, তারা সাপোজ ওখানে কোনো সেলের মধ্যে কোনো রেগুলেটরি কোনো কিছু নাই, সো মেমব্রেন বাউন্ড অঙ্গাণুগুলো তৈরি হয়ে কোথায় যাবে, এবং এক জায়গায় অনেকগুলো তৈরি হয়ে এরা যদি কেউ কোথাও না যায়, অনির্দিষ্টভাবে ঘোরাঘুরি করতে থাকে, তাহলে কলিশন হবে বা তাদের মধ্যে ধাক্কাধাক্কি লাগবে, যে জিনিসটা ক্ষতিকর, মানে তাদের ফাংশন ঠিক মতো হবে না। এই জিনিসটাকে অ্যাভয়েড করার জন্য এবার গলগি বডি আসে, গলগি বডি মাঠে নামে। তারা করে কি, এই যে আমরা গলগি বডির স্ট্রাকচারে যেটা দেখলাম, এই যে তাদের মধ্যে বিভিন্ন চ্যাপ্টার যে এই জিনিসগুলো আছে, নালিকায় নামগুলো আমরা একটু সামনে পড়বো, এদের মাধ্যমে এরা ওই অঙ্গাণুগুলাকে গোল মেমব্রেন বাউন্ড যে অর্গানেলি, তাদেরকে এক জায়গা থেকে আরেক জায়গায় পাস করে দেয়, যেন কারোর সাথে কারোর মারামারি ধাক্কা না লাগে, এবং সবাই যেন যে যার জায়গায় ঠিক মতো পৌঁছায় যায়। যেহেতু এই মানে কাইন্ড অফ পুলিশ, ট্রাফিক পুলিশের কাজ করতেছে যে সব কিছু ঠিকঠাক রেখে সবাইকে রাস্তা করে দেওয়া যে যার জায়গায় যাওয়ার জন্য, সেজন্য আমরা গলগি বডিকে বলতেছি ট্রাফিক পুলিশ অফ সেল। ক্লিয়ার হয়েছে সবার কাছে? জি আপু। ওকে, আপু, হ্যাঁ আপু বলো। ওই যে ভাইয়া তো জয়েন করছিল, আপনি কথা বলতে পারতেন এখন, ওই যে হোমওয়ার্কের বিষয়টা নিয়ে। আইমান ভাই আসছিল তো। আইমান ভাই কি এখনো আছেন না গেছে গা? আছে তো ভাইয়া। আইমান ভাই আপনি আছেন? হ্যাঁ উপস্থিত। ম্যাডাম বলেন, কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাইয়া। আচ্ছা, আমি তো আপনাকে দেখতে পাচ্ছিলাম না যেহেতু স্ক্রিন নেই। আচ্ছা, আমার স্টুডেন্টরা কমপ্লেন করেছে তারা হোমওয়ার্ক দেওয়ার শান্তি মতো কোনো জায়গা পাচ্ছে না, এবং আমিও কমপ্লেন করেছি কেন তারা হোমওয়ার্ক দিচ্ছে না। সো সবাই মিলে আমরা যেটা চাইতেছি সেটা হচ্ছে একটা সেপারেট গ্রুপ খোলা হোক, যেখানে প্রিমিয়াম ক্লাসের স্টুডেন্টরা হোমওয়ার্ক জমা দিবে। সেটা সাবজেক্ট বেস সেপারেটও হইতে পারে, কিংবা সব মিলাই একটা সেপারেট গ্রুপ যেখানে শুধুমাত্র প্রিমিয়াম ক্লাসের স্টুডেন্টরা থাকবে আর হচ্ছে হোমওয়ার্ক গুলো জমা দিবে। তাহলে হোমওয়ার্কের ট্র্যাক গুলা করা সহজ হয়, আর ওরাও হচ্ছে ভিড়ভাট্টা কম পেয়ে হোমওয়ার্ক দিতে উৎসাহী হয়। আচ্ছা, গ্রুপ তো অনেকগুলো হয়ে গেছে, আমি চাচ্ছিলাম গুগল ফর্মে। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, আয়মান হচ্ছে কি একটা প্ল্যান বলতেছিল ওই দিন, গুগল ফর্মে সাবমিট করা। তুমি একটু এটা তাহলে ওদেরকে বুঝাই বলো কেমনে।
হ্যালো, শুনতে পাচ্ছেন? আইমানও কি নেটওয়ার্কের বাইরে চলে গেছে? ভাইয়ার নেটের প্রবলেম। ও, বেচারা বিদেশ চলে যাবে তো, তাই এখন থেকে নেট তাকে আর সাপোর্ট দিচ্ছে না। জি আপু। হ্যালো, আচ্ছা, সে যখন আবার নেটওয়ার্কের আওতার ভিতরে আসবে। হ্যালো। হ্যাঁ ভাইয়া, শুনতে পাচ্ছি, বলো। আচ্ছা, যেটা বললাম গুগল ফর্মে নোট সাবমিট করলে ছাত্ররা আপনি ক্লাসের 10 মিনিট আগে একটু চেক করে নিলেন, সেক্ষেত্রে কেমন হয়? হ্যাঁ, করা যায়, কিন্তু এটা কি স্টুডেন্ট ফ্রি, মানে স্টুডেন্টদের জন্য ইজি হবে? হুম। হয়তো প্রথম 2 দিন একটু কষ্ট হবে, পরে অনেক ইজি হয়ে যাবে। ভাইয়া খুব একটা সমস্যা হয় না, ওখানে আরো ভালোই আছে। আচ্ছা আচ্ছা, তাহলে তো ভালো হয়। হুম। জি ভাইয়া, সমস্যা হবে না। হয়। আর গ্রুপ সংখ্যা বাড়িয়ে আসলে ওদেরকে পেন দিয়ে লাভ নাই, অনেকগুলো হ্যাঁ, গ্রুপ হয়ে গেছে আমিও অলরেডি। ভাবতেছি। টেলিগ্রাম ছাড়াই করব কয়েকদিন পর থেকে। আপনি হয়তো জানেন না আমাদের অনেকগুলো গ্রুপ আছে তো। আচ্ছা ওকে। আচ্ছা, তাহলে হচ্ছে গুগল ফর্মের ব্যবস্থাটাই করো, ওর জন্য ওই হোমওয়ার্কটা দিতে পারে ঠিকঠাক মতো। আচ্ছা, স্টুডেন্টদের বলতেছি, গুগল ফর্মের ব্যবস্থা পরেও যদি দেখি হোমওয়ার্ক কম, তাহলে কিন্তু সবাইকে আমি ভার্চুয়ালি মাইট দিব। না আপু, দিব। আচ্ছা, আপু ইনশাল্লাহ দিব। হ্যাঁ দিব দিব। ওকে। তাহলে হচ্ছে আইমান ভাইয়া, তুমি একটু তাড়াতাড়ি গুগল ফর্মটা খুলে ওদেরকে দিয়ে দাও, ওরা তখন দলে দলে হোমওয়ার্ক জমা দিবে সবাই, ইনশাল্লাহ। ওকে, আমরা আবার আমাদের পড়াশোনায় ফেরত যাই। সো এবারে আমরা যদি আসি গলগি বডির ভৌত গঠনে। ভৌত গঠন মানেই হচ্ছে এর মধ্যে কি কি অংশ থাকে, অনেক কিছু অংশ আছে। তো আমরা যদি একদম শুরু থেকে আসি, মানে তোমাদের বইয়ে হচ্ছে গিয়ে যেভাবে আছে আমি সেই স্ট্রাকচারে যাইতেছি। মেইনলি 3টা স্ট্রাকচার আমরা দেখতে পাই, একটা হচ্ছে গিয়ে ছোট ভ্যাসিকল, একটা হচ্ছে বড় ভ্যাসিকল, আর একটা হচ্ছে গিয়ে এই লম্বা লম্বা নালী। এদের মধ্যে হচ্ছে অনেক রকমের কাহিনী আছে, সেই কাহিনীগুলো এখন বলতেছি। তোমাদের বই একদম প্রথমে যেটা লেখা আছে সেটাকে বলা হচ্ছে TGN বা ট্রান্স গলগি নেটওয়ার্ক। এখানে দেখো একদম শেষের দিকে, আমার কার্সরটা দাঁড়াও, ইনভাইট করি। একদম শেষের দিকে এই যে এগুলোকে কি বলে, উল্টাপাল্টা শেপের যে নালিকাগুলা, তাদেরকে আমরা বলতেছি ট্রান্স গলগি নেটওয়ার্ক। এবং এদিকে একটা দেখো, একটা ওয়ার্ড আছে ট্রান্সফেস। এই যে আমরা গলগি বডিটা, আমরা যদি কোষের ভিতরে গলগি বডিটার অবস্থানটা চিন্তা করি, তাহলে আমরা দেখতে পাবো যে নিউক্লিয়াসের কাছাকাছি হচ্ছে কি এই মুখটা, আর সাইটোপ্লাজমের কাছে হচ্ছে এই ফেসটা। তো নিউক্লিয়াসের কাছে যে ফেসটা থাকে সেটাকে আমরা বলতেছি সিস ফেস, আর সাইটোপ্লাজমের কাছে যেটা থাকে সেটাকে আমরা বলতেছি ট্রান্সফেস। আর হচ্ছে গিয়ে সাইটোপ্লাজমের কাছাকাছি যে অনিয়ন্ত্রিত শেপের বা উল্টাপাল্টা শেপের থলেগুলা থাকে, সেগুলোকে আমরা বলতেছি ট্রান্স গলগি নেটওয়ার্ক। আমার কথা হচ্ছে নেটওয়ার্ক কেন বলতেছি, এখানে দেখাই যাইতেছে এরা একজন আরেকজনের সাথে যুক্ত, কাইন্ড অফ নেট সিস্টেম। সো এটার জন্য মানে যেহেতু একজন একজনের সাথে যুক্ত, মানে সংযুক্ত, কানেক্টেড, সেজন্য আমরা এটাকে নেটওয়ার্ক বলতেছি। তারপরে আসতেছে সিক্রেটরি ভেসিকল। সিক্রেটরি ভেসিকল কি ডিটেলস আছে তোমাদের বইয়ে? এত ডিটেলস নাই, বাট আমি জাস্ট বলে যাই। আরেকবার বলবেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। ওকে, একদম প্রথমে আমি যেটা বললাম সেটা হচ্ছে গিয়ে আমাদের গলগি বডিতে খালি চোখে আমরা দেখতে পারতেছি গোল্লা গোল্লা কিছু স্ট্রাকচার আছে, নালিকার মতো কিছু স্ট্রাকচার আছে। গোল্লা গোল্লার কিছু আছে ছোট গোল্লা বা ছোট ভেসিকল, কিছু আছে বড় গোল্লা বা ভ্যাকিউল। তারপরে আমরা বললাম যে একদম এই পাশে একদম শেষের দিকে বা সাইটোপ্লাজমের দিকে যে অনিয়ন্ত্রিত শেপের বা উল্টাপাল্টা শেপের, এটাকে কি দাঁড়ো, নামটা কি বলছেন, অনিয়মিত শেপ, হ্যাঁ অনিয়মিত নামটাই আমার মাথায় আসতেছিল না। আচ্ছা যাই হোক, তো অনিয়মিত শেপের যেই নালিকাগুলো আছে সেগুলোকে আমরা বলতেছি ট্রান্স গলগি নেটওয়ার্ক। আর হচ্ছে গিয়ে আমরা যদি গলগি বডিটার অবস্থানটা চিন্তা করি নিউক্লিয়াস সেলের মধ্যে, তখন দেখবো যে এই পাশটা, ছোট পাশটা যেটা, এটা হচ্ছে নিউক্লিয়াসের দিকে অবস্থান করে আছে, আর হচ্ছে গিয়ে চ্যাপটা বড় পাশটা সাইটোপ্লাজমের দিকে অবস্থান করে আছে। তো যিনি নিউক্লিয়াসের দিকে মুখ করে আছে তাকে আমরা বলতেছি সিস ফেস, আর যিনি সাইটোপ্লাজমের দিকে অবস্থান করে আছে তাকে বলতেছি ট্রান্স ফেস। আর এছাড়াও এই যে লম্বা লম্বা নালিকাগুলা, সেগুলোর নাম হচ্ছে
সিস্টার্নি, এদের মাঝখানে যে খোলা গহ্বরগুলো থাকে সেটাকে আমরা বলতেছি লুমেন। এই হচ্ছে আমার প্রাইমারি গঠনটা। এবারে প্রাইমারি গঠনের ভিতরের গঠন, সিস ফেসের দিকে যেই সিস্টার্নি গুলা সেটার হচ্ছে নাম হচ্ছে সিস সিস্টার্নি, আর ট্রান্সফেসের দিকে যে সিস্টার্নি গুলা সেটার নাম হচ্ছে ট্রান্স সিস্টার্নি। আর মাঝখানের এই যে ওনারা কারোর মধ্যেই নেই, মাঝামাঝি অবস্থান, সেগুলোকে আমরা বলতেছি মিডিয়াল সিস্টার্নি। আর এইদিকে দেখো এখানে একটা আছে নিউলি ফর্মিং ভেসিকল, এটা তোমাদের বইয়ে নাই, জাস্ট যেহেতু আছে বলে দিতেছি। ট্রান্সফেসের দিকে যে নালিকাগুলা সেখান থেকে প্রতিনিয়ত এই ভেসিকল তৈরি হইতেছে, এক্সট্রা যার যে কাজ, বিভিন্ন কাজ, এখানে যে কাজগুলো হইতেছে বিভিন্ন জিনিসপাতি নিয়ে নতুন নতুন ভেসিকল তৈরি হইতেছে। এই যে নতুন ভেসিকল তৈরি হচ্ছে, এই নিউ ফর্মিং ভেসিকল গুলোকে বলা হইতেছে নিউলি ফর্মিং ভেসিকল। সিক্রেটরি ভেসিকল বলা হচ্ছে যে ভেসিকল থেকে কোনো কেমিক্যাল সিক্রেট হইতেছে, সেটাকে আমরা সিক্রেটরি ভেসিকল বলতেছি। আর হচ্ছে ইনকামিং ট্রান্সপোর্ট ভেসিকল, এরা হচ্ছে গিয়ে এদের কাজের জন্য কি কাজ করতে হবে সেটা হচ্ছে গিয়ে এই ভেসিকল গুলোর মাধ্যমে এদের কাছে এসে ধরাতে। সো এটা হচ্ছে মোটামুটি ভাবে এদের ভৌত গঠন, যেখানে একদম শুরু থেকে যদি আমরা বলি মেইন খালি চোখে তিনটা স্ট্রাকচার, একটা হচ্ছে গিয়ে আমার গোল্লা স্ট্রাকচার, যেটাকে আমরা ছোটগুলোকে বলতেছি ছোট ভেসিকল আর বড়গুলোকে বলতেছি ভ্যাকিউল। তারপর হচ্ছে গিয়ে লম্বা লম্বা নালিকা, যেগুলোকে আমরা বলতেছি সিস্টার্নি। তারপর এটার দুইটা দিক, একটা দিক নিউক্লিয়াসের দিকে সিস ফেস, একটা দিক সাইটোপ্লাজমের দিকে ট্রান্সফেস। আবার ট্রান্সফেসের দিকে যেই অনিয়মিত যে নালিকাগুলা তাদেরকে আমরা বলতেছি ট্রান্স টিজিএন বা হচ্ছে গিয়ে ট্রান্স গলগি নেটওয়ার্ক। আর ট্রান্সফেসের দিকে যারা আছে তাদেরকে আমরা বলতেছি ট্রান্সসিস্টার্নি, সিসের দিকের সিস্টার্নিকে বলতেছি সিস সিস্টার্নি। মাঝখানের যে সিস্টার্নি গুলা উদাহরণে বসে আছে, উদাহরণ না কাজেই বসে আছে, মিডিয়াল সিস্টার্নি। আর বাকি নামগুলো তোমাদের পড়তে হবে না, যেহেতু এখানে নাম আছে আমি জাস্ট বুঝাই দিলাম, যেহেতু কারো মনে যদি প্রশ্ন আসে এদের কাজটা কি। এ হচ্ছে আমার মোটামুটি ভাবে গলগি অ্যাপারেটাসের ভৌত গঠন। এটা কি সবার কাছে ক্লিয়ার হয়েছে? জি আপু। আপু সিস মানে কি? আপু টিজিএনটা একটু বলবেন? আচ্ছা টিজিএনটাকে, আচ্ছা প্রথমে সিস মানে বলি, সিস আর ট্রান্স এটার কোনো মানে নেই, এটা হচ্ছে কি দিক বোঝায় আর কি, পজিটিভ বা হচ্ছে গিয়ে কোনো কিছুর দিকে ডান বাম হিসেবে বলা হয়। এটা তোমরা দেখবা যে কেমিস্ট্রিতে যখন দেখবা তখন দেখবা যে একদিক একটাকে আমরা লেফট হ্যান্ডেড না রাইট হ্যান্ড সিস বলতেছে, আর রাইটকে খুব সম্ভবত সিস বলে, লেফটকে ট্রান্স বলে, এরকম বিভিন্ন দিক। এখন সেলের ভিতরে তো আর দিক নাই, সেজন্য নিউক্লিয়াসের দিকেরটাকে সিস দিক বলতেছে, উত্তর দক্ষিণের মতনই সিস আর ট্রান্স হচ্ছে দুইটা দিক। বোঝাতে পারছি কি? মানে এটা কোনো নির্দিষ্ট নয় যে আমি এই পাশটাকেই সিস বলবো, সেটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম। তোমরা যখন কেমিস্ট্রির জৈব বিজ্ঞান কি বলে এটারে, বায়োকেমিস্ট্রির মধ্যে যখন স্ট্রাকচারটা পড়বা তখন দেখবা যে সিস এবং ট্রান্স দুই ধরনের স্ট্রাকচার থাকে। সিস এর মিররটাকে ট্রান্স বলা হয়, ট্রান্সের মিররটাকে সিস বলা হয়। এরকমই সিস আর ট্রান্স হচ্ছে দুইটা দিক। সেই যে সেলের ক্ষেত্রে আমরা এটাকে ইউজ করছি, নিউক্লিয়াসের দিকে এটা সিস দিক, পিছেরটা হচ্ছে ট্রান্স দিক। ক্লিয়ার হয়েছে যে প্রশ্নটা করছিল আপু? কই ভাই উত্তর নাই কেন? আমার কথা কি শোনা যাচ্ছে? জি আপু বুঝতে পারছি। আচ্ছা, আর টিজিএনটা হচ্ছে ট্রান্স গলগি নেটওয়ার্ক। আমি হইছে কারোটা একটু মিউট করো না, রিপিট হচ্ছে। আচ্ছা আপু, মানে সিস ফেস আর ট্রান্স ফেস কখন বুঝবো যে মানে কোনটা আমার সামনের দিকে সিস ফেস হবে আর কোনটা ট্রান্স ফেস হবে? আচ্ছা সেটাতে আমি বললাম যে এখানে হচ্ছে গিয়ে কই গেল, নিউক্লিয়াসের দিকে যে দিকটা আছে সেটা হচ্ছে সিস ফেস। আমরা যদি কোষের ভিতরে দেখি এর অবস্থানটা, আচ্ছা দাঁড়ান একটা কোষ বাইর করি, এখানে তো গলগি বডি নেই, গলগি বডি কই? আচ্ছা এখানে যদি আমরা দেখি এটা একটা 3D স্ট্রাকচার, এটাকে যদি আমরা বড় করে দেখি, আচ্ছা এখানে যে স্ট্রাকচারটা আছে সেটা হচ্ছে আমি আরেকটা যে স্ট্রাকচার দিছি সেটা উল্টা, সেটা সমস্যা না। এক্ষেত্রে যেটা হচ্ছে সাইটোপ্লাজমের দিকে মুখ করা, এই সাইডটা হবে ট্রান্স সাইট। ভালো হয়েছে, এটা একটা উল্টা স্ট্রাকচার আসছে।
আর নিউক্লিয়াসের দিকে যেটা, এটা হবে সিস। অর্থাৎ সবসময় যে এই সাইডটাই নিউক্লিয়াসের দিকে থাকবে এরকম কোনো কথা নাই, এটাও নিউক্লিয়াসের দিকে থাকতে পারে। নিউক্লিয়াসের দিকে যে থাকবে সেটাই হবে সিস, আর সাইটোপ্লাজমের দিকে যেটা থাকবে সেটা হবে ট্রান্স। বোঝা গেছে? জি আপু। ওকে, আচ্ছা এবার টিজিএন এ আসি। টিজিএনটাকে আমরা বলতেছি ট্রান্স গলগি নেটওয়ার্ক। এটা হচ্ছে গিয়ে গলগি বডির একদম নিচের দিকে, যেখান থেকে নতুন ভেসিকল তৈরি হইতেছে বা ট্রান্স সাইড যেটা, সেখানে দেখা যায় যে অনেক অনিয়মিত ভেসিকল থাকে যারা একজন আরেকজনের সাথে সংযুক্ত। মানে এরা কিন্তু কেউ পার্টিকুলার এরা কিন্তু কেউ কোনো পার্টিকুলারলি, এদেরকে আমি সিস্টার্নিও বলতে পারতেছি না, আবার ভ্যাকুয়ালও বলতে পারতেছি না। এরা এক ধরনের অনিয়মিত স্ট্রাকচার যারা একজন আরেকজনের সাথে কানেক্টেড। এই স্ট্রাকচারটাকে আমি বলতেছি টিজিএন বা ট্রান্স গলগি নেটওয়ার্ক। বোঝা গেছে ভাইয়া? প্রশ্ন যে করছিলা বুঝতে পারছো? জি আপু। কথা নাই কেন? আপু টিজিএন এর মূল কাজ কি? জি আপু বুঝতেছি। টিজিএন এর মূল কাজ কি এটা আমরা যখন গলগির কাজ করব তখন বলবো। আচ্ছা, এবার আসতেছে টাইপস। টাইপসটা আমি এখানে আর মার্কিং করি নাই, দরকার পড়ে নাই আসলে। এখানে দেখো আমরা কয়টা শেপ দেখছি। একটা তো নালিকার মতন শেপ দেখতে পাইতেছি সবচেয়ে বড়, তারপর হচ্ছে ছোট ছোট ভেসিকল, বড় বড় ভেসিকল। সিম্পলি এটাই টাইপস। নালিকাগুলোকে আমরা বলতেছি সিস্টার্নি, ছোটগুলোকে বলতেছি স্মল ভেসিকল বা ছোট ভেসিকল, আর বড়গুলোকে বলতেছি ভ্যাকিউল। এ হচ্ছে আমাদের প্রকারভেদ। আচ্ছা, আর আচ্ছা এর ছাড়া তোমাদের এখানে রাসায়নিক গঠন আছে যেটা, আচ্ছা রাসায়নিক গঠন দেই নাই, দিছি তো, কই গেল? হ্যাঁ, রাসায়নিক গঠনের স্লাইড কি ডিলিট হয়ে গেল নাকি? আচ্ছা, সামহাউ ডিলিট হয়ে গেছে। সরি, আমি তো তৈরি করছিলাম, কই গেল এটা? আচ্ছা যাই হোক, রাসায়নিক গঠনটা আছে যেটা হচ্ছে কি আমি উপরে পড়ায় আসছিলাম যে এদের মধ্যে তোমাদের এনজাইম থাকে, ভিটামিন থাকে, ফ্যাটি অ্যাসিড থাকে, আর হচ্ছে গিয়ে তোমাদের পার্সেন্টেজ আছে 60% প্রোটিন থাকে, 40% ফসফোলিপিড থাকে। যেহেতু আগে পড়ায় আসছি এখানে না দিলেও চলবে, সমস্যা নাই। আর হচ্ছে উৎপত্তিটাও পড়ায় আসছিলাম, তোমাদের বই এগুলো আগেও দিছে পরেও দিছে, মানে একই কথা আগেও দিছে পরেও দিছে। মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হতে তৈরি হয়। আচ্ছা এবার আসি আমরা কাজে, গলগি বডির কাজ। কাজের আগ পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কোনো কিছু নিয়ে? কাজটা আমি বলবো, ঠিক কাজ কি সেটা আমি এখন বলবো আর কি। এর বাদে আর কোনো প্রশ্ন আছে কারোর? আচ্ছা, না আপু। প্রশ্ন না থাকলে খুবই ভালো। ওকে, এবার আসি আমরা গলগি বডির কাজে। ওকে, এখানে প্রথমে আমরা যেহেতু এর মধ্যে ভিটামিন আছে সেখান থেকে আর কি আমরা মনে রাখতে পারি লাইসোজোম এবং আচ্ছা আপু, হ্যাঁ বলো। যেহেতু এর মধ্যে ভিটামিন আছে সেখান থেকে পারি লাইসোজোম এবং আপু এখানে মানে রাসায়নিক গঠনে কিছু মানে 6টা গ্লুকোজেরই দেওয়া আছে, মানে ফসফেট গ্লুকোজ এগুলারই দেওয়া আছে। এগুলার মানে কাজ কি গলজি বস্তুতে? রাসায়নিক গঠনে গ্লুকোজ, ও আচ্ছা আচ্ছা, এগুলো এনজাইম। যেমন এডিপাস, বুঝতে পেরেছি। এটিপাস। গুরুত্বপূর্ণ এনজাইমের নাম দেওয়া আছে এডিপি, সিটিপিএস, সিটিপিএস, এনএডিএইচ, সাইটোক্রোম, গ্লুকোজ। ওকে, এরা গ্লুকোজ ফসফেটেজ, এরা প্রত্যেকেই হচ্ছে মাইক্রোফোনটা অফ করো। হ্যালো, শোনা যাচ্ছে কথা? জি আপু। হ্যাঁ, শোনা যাচ্ছে, বলে। আচ্ছা, সো এই এনজাইমগুলোর কাজ, এনজাইমের একদম শুরুতেই বলে আসছিলাম যে আমাদের বডিতে এনজাইমের কাজ হচ্ছে হেল্প করা, বিভিন্ন ধরনের বিক্রিয়াতে হেল্প করে। যার যা কাজ, যেখানে যে যা রিয়েকশন ঘটে সবগুলো রিয়েকশনই এনজাইমের সাহায্যে হয়। তো স্বাভাবিকভাবে গলগি বডিতে যেহেতু এতগুলো কাজ হইতেছে, দেখাই যাইতেছে গলগি বডি কাজ 1 থেকে 13টা কাজ, অর্থাৎ অনেক কাজ হয় এখানে। প্রতিটা কাজের জন্য প্রচুর এনজাইম দরকার, যে কারণে এখানে এনজাইমের পরিমাণও অনেক বেশি। এখানে দেখো গুরুত্বপূর্ণ এনজাইম লেখছে, অর্থাৎ এর বাইরেও আরো বহু এনজাইম আছে। এগুলো হচ্ছে মেইন, যেগুলো হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণে লাগে, এই কারণে হচ্ছে এনজাইমগুলো এখানে আছে। বোঝা গেছে?
ওকে, এবার আসি আমরা কাজগুলাতে। গলগি বডির হচ্ছে কি আমরা স্ট্রাকচারই দেখে আসছি যে কন্টিনিউয়াস নতুন ভেসিকল তৈরি করতেছে, কন্টিনিউয়াস এর মধ্যে কিছু না কিছু তৈরি হইতেছে, সেগুলা ট্রান্সপোর্ট ভেসিকল দিয়ে ট্রান্সপোর্ট হইতেছে। সো কি কি তৈরি হয় জাস্ট সেটা হচ্ছে আমরা খেয়াল রাখতে হবে। লাইসোসোম তৈরি হচ্ছে, ভিটামিন তৈরি হচ্ছে, যেহেতু এটা মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে তৈরি, অর্থাৎ এখানে কোনো রাইবোজোম নাই, তার জন্য অপ্রোটিন অর্থাৎ প্রোটিন বাদে বাকি যা আছে সবার সংশ্লেষ হচ্ছে। এটা হচ্ছে কি এখানে যা লেখা আছে সবকিছু আসলে একটা লাইনেই ডিফাইন হয়ে যায়। প্রোটিন বাদে যা আছে সবকিছু এখানে সংশ্লেষ হইতেছে। প্রোটিন বাদে আর কি আছে? কার্বোহাইড্রেট আছে, ফ্যাটি অ্যাসিড আছে, ভিটামিনস আছে, সবকিছু। তো সেগুলো এখানে লেখা দিচ্ছে, লাইসোজোম, ভিটামিন, কিছু এনজাইম ও প্রাণরস নির্গমন করা, অন্যান্য রিঅ্যাকশনে হেল্পের জন্য, কোষ প্লেট তৈরি করা, হেমিসেলুলোজ মাইক্রোফাইবেল তৈরি করা। এখানে কেন প্রোটিন দিচ্ছে সেটা আমি জানি না, হয়তো বাই মিস্টেক চলে আসছে। গলগি বডিতে প্রোটিন তৈরি হয় না, হেমিসেলুলোজ মাইক্রোফাইবেল হয়, কোষস্থ পানি বের করে দেয়, ভালো কথা। আচ্ছা, যেহেতু হচ্ছে গিয়ে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে এরা তৈরি, সো এবং হচ্ছে গিয়ে নতুন নতুন ভ্যাসিকলও তৈরি করতে পারে, সে কারণে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে প্রস্তুতকৃত দ্রব্যাদিকে ঝিল্লিবদ্ধ করে হচ্ছে, মানে যার কাছ থেকে তৈরি হয়েছে তার প্রতি একটা গ্র্যাটিটিউড প্রদর্শন, সে যা তৈরি করতেছে সেগুলোকে ঝিল্লিবদ্ধ করা। আগে বলে আসছি যে প্রোটিন বাদে বাকি যারা আছে পলিস্যাকারাইড সংশ্লেষণ এবং পরিবহন করা, তার জন্য গলগি বডিকে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়। আচ্ছা, এটা খুবই ইম্পর্টেন্ট একটা অবজেক্টিভ। রাইবোজোমকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি আর গলগি বডিকে বলা হয় কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। মাইটোকন্ড্রিয়াকে এটিপি উৎপাদনে উদ্বুদ্ধ করা। এই যে এনজাইমগুলো আমরা নাম করলাম, এখানে দেখো একটা কাজ লেখছে যে কিছু এনজাইম এবং প্রাণরস নির্গমন করে। এখান থেকে কিছু এনজাইম গিয়ে মাইটোকন্ড্রিয়াকে তারপরে টোকা মারা শুরু করে যে ভাই এটিপি তৈরি করো। তারপরে হচ্ছে ভিটামিন সি এবং প্রোটিন সঞ্চয় করা। ওকে, এখানে একটা দেখো, এটাও খুব ইম্পর্টেন্ট একটা, তারা প্রোটিন তৈরি করে না কিন্তু প্রোটিন সঞ্চয় করে রাখে। অর্থাৎ কোথাও যদি প্রোটিন তৈরি হয় বা রাইবোজোমে যে প্রোটিনগুলো তৈরি হচ্ছে, এক্সট্রা যে প্রোটিনগুলো থাকে সেগুলো হচ্ছে তারা সঞ্চয় করে রাখে। তারপর হচ্ছে কোষ প্রাচীর গঠনের জন্য প্রয়োজনীয় পদার্থ ক্ষরণ করা, শুক্রাণু গঠনে সহায়তা করা এবং লিপিড সংশ্লেষণ এবং প্রোটিন ক্ষরণের সাথে জড়িত থাকা। আচ্ছা, সো ইজিলি কাজগুলো মনে রাখা যায়, যেটা অপ্রোটিন জাতীয় অর্থাৎ প্রোটিন বাদে বাকি সবার সংশ্লেষ ওরা করে। প্রোটিন বাদে আর কি কি আছে? ভিটামিন আছে, কার্বোহাইড্রেট আছে, পলিস্যাকারাইড আছে, পলিস্যাকারাইড তো কার্বোহাইড্রেটের মধ্যেই পড়ে, লিপিড আছে। এদের সবগুলাকে এই তৈরি করতেছে এবং কার্বোহাইড্রেট বেশি তৈরি করতেছে, যে কারণে আমরা কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলতেছি। আর প্রোটিন তৈরি না করলেও প্রোটিন এরা জমায় রাখতেছে এবং জমা রাখা প্রোটিনটা যখন দরকার লাগতেছে তখন তারা ক্ষরণ করতেছে, অর্থাৎ নিঃসরণ করতেছে। সেখান থেকে আর কি এই পয়েন্টটা আসে যে প্রোটিন ক্ষরণের সাথে জড়িত থাকা। আর এর বাইরে কোষের জন্য আর যা লাগে, জাস্ট চিন্তা করবো যে কোষের জন্য আর কি লাগে। একটা কোষে আর যেগুলো যত অঙ্গাণু থাকে সবাইকে তৈরি করতেছে, কোষ প্লেট তৈরি করতেছে, মাইক্রোফাইব্রিল তৈরি করতেছে, তারপরে হচ্ছে তোমার আর কই, হ্যাঁ কোষ, তারপর হচ্ছে শুক্রাণু গঠনে সহায়তা করতেছে, আর কোষ হচ্ছে যে পানি সেটা বের করতেছে। এটা হচ্ছে গিয়ে এই যে ট্রাফিক পুলিশের কাজ করে, তারা যাকে যেখান থেকে দরকার বের করে দেয় বা পরিবহন করে। তো এই হচ্ছে মোটামুটি ভাবে গলগি বডির কাজ। কাজ এতগুলা মনে রাখার দরকার নেই, বাট কথা হচ্ছে যদি আমরা একটু চিন্তা করে পড়ি, রিলেট করে পড়ি যে আমার কোষের ভিতরে কি কি কাজ হইতেছে, সবকিছুই গলগি বডি করতেছে, তাহলে হচ্ছে আমরা ইজিলি কাজগুলো মনে রাখতে পারবো। ক্লিয়ার হয়েছে সবার কাছে? মানে সবাইকে বুঝতে পারছো গলগি বডির কাজটা কি? আপু মাইক্রোফাইব্রিল কি? আচ্ছা, মাইক্রোফাইব্রিল হচ্ছে দাঁড়ান ছবিতে দেখায়। ও বিট সি কি? কি কি? এই যে 10 নম্বরের যে প্রোটিন ও বিট সি সঞ্চয়। 10 কোথায়? ভিটামিন সি। বিট সি হচ্ছে ভিটামিন সি, বিট হচ্ছে ভিটামিনের সংক্ষিপ্ত রূপ। দাঁড়াও মাইক্রোফাইব্রিলটা আমি দেখাচ্ছি। মাইক্রোফাইব্রিল কোথায়? কোথায় জানি ছিল মাইক্রোফাইব্রিল? যাই হোক, এখন আমি এই জিনিস খুঁজে পাবো না এই দুনিয়াতে। আচ্ছা, কোষের মধ্যে এই যে পাওয়া গেছে।
কোষ তৈরির সময় এই যে আমার কোষটাকে একটা নির্দিষ্ট স্ট্রাকচার দেওয়ার জন্য এরকম কিছু স্ট্রাকচার থাকে যেগুলো হচ্ছে গিয়ে তোমার লাইক লম্বা লম্বা লাঠির মতন। এগুলোকে হচ্ছে মাইক্রোফাইব্রিল বলতেছি আমি, যাদের কাজ হচ্ছে গিয়ে সোজা বাংলায় যদি আমি বলি ঠেস দিয়ে রাখা। মানে এরা দেখো এদের অবস্থানটা হচ্ছে একদম কোষ প্রাচীর বা মেনিমেল যদি বলি তাহলে কোষ সেল মেমব্রেনের ধারে কাছে। এরা হচ্ছে জিনিসটাকে ঠেস দিয়ে রাখতেছে যেন সবগুলো, ধরো সাপোজ এটা যদি সরে যায়, আমরা যদি একটা কিছু একটা লাঠির উপর একটা কিছু রেখে লাঠিটা সরাই ফেলে ধাস করে যেমন সব একসাথে পড়ে যাবে, এদেরকে যদি আমি সরাই ফেলি তাহলে সবাই একসাথে মানে চিপসাই যাবে আর কি। সেখান থেকে যেন দূরে রাখতে এবং নির্দিষ্ট একটা শেপ দিতে এরকম কিছু লম্বা লম্বা লাঠি আছে, এই লম্বা লম্বা লাঠিগুলোকে মাইক্রোফাইব্রিল বলতেছে। মাইক্রোফাইব্রিল এর গঠনটা হচ্ছে আমরা সবার শেষে পড়বো, সবার শেষে না মানে এই অঙ্গাণুগুলোর মধ্যেই আছে, ওখানে পড়বো, বাট এখানে জাস্ট বুঝলাম যে মাইক্রোফাইব্রিলটা কি জিনিস। বোঝা গেছে? জি আপু। ওকে, কাজের মধ্যে আর কোনো প্রশ্ন আছে কারো? আচ্ছা ওকে, আজকে তোমাদের পড়া এতটুকুই। এখন হচ্ছে কি আমাকে একটু বলো, এই যে টোটাল রাইবোজোম আর হচ্ছে গলগি বডি পড়াইলাম, এর ভিতরে কি কারো কোনো প্রশ্ন আছে কিনা? আপু এর ভিতরে না, কিন্তু আগের দিনের একটা কোশ্চেন ছিল আমার। হ্যাঁ বলো। এক মিনিট আমি কোশ্চেনটা বের করি। আচ্ছা বের করো। আর গলগি বডি থেকে তোমাদের হোমওয়ার্ক হচ্ছে 3টা। গলগি বডির সাধারণ বৈশিষ্ট্য লেখো, চিত্র সহ ভৌত রাসায়নিক গঠন বর্ণনা করো। চিত্র আঁকাটা আমি শিখাই দিব, না শিখাইলেও তোমরা পারবা, যাই হোক শিখাই দিব আমি। রাইবোজোমের চিত্রটাও শিখাবো, গলগি বডির চিত্রটাও শিখাবো। কোষের ট্রাফিক পুলিশ কাকে বলে এবং কেন বলা হয় 2 লাইনের উত্তর। এই 3টা হচ্ছে তোমাদের গলগি বডির হোমওয়ার্ক। হ্যাঁ আপু বলো। সাইটোপ্লাজমে কয় ধরনের অঞ্চল দেখা যায়, কি কি? এটা কি যে এক্টোপ্লাজম আর এন্ডোপ্লাজম। এন্ডোপ্লাজম ওই দুইটা? হ্যাঁ হ্যাঁ এই দুইটা। আচ্ছা, আমরা তো বুঝতেছিলাম। কি বললা? বললাম আমি কোশ্চেনটা বুঝতেছিলাম না। ও হ্যাঁ সমস্যা নেই, ওকে। এখন ক্লিয়ার হয়েছে? জি আপু। ওকে, তাহলে তোমাদের হোমওয়ার্ক হলো গিয়ে 2টা, মানে রাইবোজোম থেকে এই 4টা কোশ্চেন, আর গলগি বডি রাইবোজোমের কোশ্চেন আর কি, কার কোশ্চেন নিয়ে আসছি আমি এখানে, রাইবোজোম থেকে এই 5টা কোশ্চেন, আর হচ্ছে গলগি বডি থেকে এই 3টা কোশ্চেন। এই 8টা কোশ্চেন হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। আর ইন টোটাল আজকে যতটুকু পড়াইছি তোমাদের জাতীয় হোমওয়ার্ক, যেটা সামারি লেখা, সেটা হচ্ছে তোমাদের জাতীয় হোমওয়ার্ক। এ হচ্ছে তোমাদের আজকের পড়াশোনা। ক্লিয়ার সবার কাছে? জি আপু ক্লিয়ার, একদম ক্লিয়ার। আচ্ছা একদম ক্লিয়ার হলে তো খুবই ভালো। আইমান ভাইয়া হচ্ছে গিয়ে গুগল ফর্মটা খুলে দিলে সবাই একটু কষ্ট করে হোমওয়ার্কটা করে গুগল ফর্মে আপলোড করে দিও, আমি দেখে নিব। ওকে, তাহলে ক্লাস এখানে শেষ। স্বাধীন যদি আবার ওদেরকে নিয়ম কানুনগুলো বলে দাও, বিদায় নিয়ে নিই আমরা। আচ্ছা, গুগল ফর্মটা মেক করার আগ পর্যন্ত তোমরা তোমাদের হোমওয়ার্ক গুলো এইচএসসি ক্লাসরুম সায়েন্স গ্রুপে সাবমিট করবা। সেখানে হ্যাশট্যাগ দিয়ে এমএসএফ প্লাস লিখে দিবা, আর পারলে আপুকে মেনশন করে দিবা। আর হোল ক্লাসের যে সামারিটা আছে সেই সামারিটা তোমরা করে দিবা, এই তো। আপুকে মেনশন দিতে হবে, আপু কি আমাদের ফ্রেন্ড আছে, মেনশন তো হবে না। আচ্ছা, নামটা লিখে দিলেই হবে। নাম লিখে দিলেই আইমান ভাইয়া দিয়ে দেয়। নাম লিখে সমস্যা নেই, দিলেই নাম লিখে দিলেই হবে। ওকে, তাহলে ভালো থেকো সবাই। আগামী ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে সবার সাথে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আপু। ইভাকে কিছু বললা? বললাম রেকর্ডিংটা অফ করা দরকার ছিল। রেকর্ডিং অফ করতেছি। আমিও খেয়াল করিনি আজকে।